আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের 842টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যে নার্স নিয়োগ প্রস্তুতি, এই নিয়োগ প্রস্তুতিতে আমরা আজকে ধারাবাহিকের ন্যায় আজকে আমরা সাধারণ জ্ঞান ক্লাস অনুষ্ঠিত করেছি। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে এই ক্লাসটি, এবং আজকে আমরা হিউজ পরিমাণে এমসিকিউ সলভ করব। আপনাদের যেগুলো পরীক্ষা আসে এই প্রশ্ন ইনশাআল্লাহ আজকে আমরা সলভ করার চেষ্টা করব। এখানে আমাদের হিউজ পরিমাণে এমসিকিউ আছে। আমরা এই এমসিকিউ গুলো যদি শেষ মুহূর্তে যদি আমরা সলভ করে যেতে পারি, আজকের জন্য এই এমসিকিউ গুলো যদি সলভ করে যেতে পারি, ইনশাআল্লাহ আপনি এখান থেকে বেশ ভালো কমন পাবেন, আশা করি। ঠিক আছে, এখানে প্রায় প্রায় 100-র উপরে আমাদের প্রায় এমসিকিউ আছে আর কি। ঠিক আছে, ধরে নেন আজকের এই ক্লাসটা আপনি যদি করতে পারেন খুব ভালোভাবে, তাহলে কিন্তু আপনি কিন্তু ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ওকে, প্রশ্ন অনেক কমন পাবেন আজকের এই ক্লাস থেকে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। অনেকেই সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওকে, তাহলে আমরা কিন্তু শুরু করব। ১ নম্বর যে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন থেকে আমরা কিন্তু শুরু করব। ঠিক আছে? আপনারা ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জাস্ট জানাবেন, হ্যাঁ? আমাকে জাস্ট একটু খালি জানাবেন যে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সবাই একটু দ্রুত একটু আমাকে জানাবেন যে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আমরা এখনই শুরু করব আজকে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের ১ নম্বর প্রশ্নটা কি? দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম মেডিকেল কলেজ হলো কোনটি? তাহলে আপনাদের যারা নার্স পরীক্ষা দেবেন তারা কিন্তু জানেন যে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বৃহত্তম যে নার্সিং মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ কোনটি এটা কিন্তু আপনাদের জানতে হবে, কারণ এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। বুঝতে পারছেন? তাহলে এম এ বলছে শেরে বাংলা মেডিকেল কলেজ, এরপর বলা হয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এরপর বলছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এটা তো ঢাকায় অবস্থিত। এরপরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এটাও তো ঢাকায় অবস্থিত। তো আমরা জানি এগুলো ঢাকায় অবস্থিত অনেকগুলো। ঠিক আছে, এটা অবস্থিত ঢাকাতে। এরপরে স্যার সলিমুল্লাহ অবস্থিত ঢাকাতে। ঠিক আছে, এখানে দেখেন শেরে বাংলা একটা আছে আর হচ্ছে এমএজি ওসমানী একটা মেডিকেল কলেজ আছে। ওকে, অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, চৈতি আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, কে আছেন? ওকে, ঠিক আছে, অল ডান। আচ্ছা, ঠিক আছে, একটু সবাই একটু দ্রুত একটু জয়েন হয়ে নেন এবং এটা ১ নাম্বার একটু অ্যান্সার করার চেষ্টা করেন। একটু ১ নাম্বার একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। একের দেখেন তো কোনটা হয়, একের ৩ হবে নাকি একের ১ হবে? সবাই একটু। শামিমা ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো তো ভাইয়া। সবাই দ্রুত একটু অ্যান্সার করো, হ্যাঁ? সবাই দ্রুত একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন ১ নম্বরে। ওকে, একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন। দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম মেডিকেল কলেজ কোনটি? দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম মেডিকেল কলেজ কোনটি? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবেন। ওকে, ওকে, আচ্ছা। দেখেন আমি কিন্তু বলেছিলাম যে শহীদ শহীদ যারা সোহরাওয়ার্দী বলছেন, এটার কিন্তু অ্যান্সার কিন্তু শহীদ সোহরাওয়ার্দী হবে না। তাহলে শেরে বাংলার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, বরিশালে অবস্থিত। তাহলে বরিশাল মেডিকেল, বরিশাল যে মেডিকেল আছে বরিশালে, এই বরিশালে অবস্থিত হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে, বা শেরে বাংলা মেডিকেল কলেজ আর কি। তাহলে শেরে বাংলা মেডিকেল কলেজ অবস্থিত কোথায়? বরিশালে অবস্থিত। ঠিক আছে, এটা আপনাদের ১ নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, ঠিক আছে, এবার আমরা তাহলে ২ নম্বর প্রশ্ন একটু দ্রুত একটু অ্যান্সার করি। ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত শব্দ, মানে ক্রিকেট খেলার সাথে কোন শব্দটা সম্পর্কিত? র‍্যাকেট, ওভার, অফসাইড নাকি গোল? আপনারা সবাই জানেন যে র‍্যাকেট এটা ব্যাডমিন্টন খেলার সাথে জড়িত, ব্যাডমিন্টন, তাই না? তাহলে ব্যাডমিন্টন, তাহলে ব্যাডমিন্টন খেলা যেটা আছে আমাদের র‍্যাকেট খেলা বলি আমরা, তাই না? বা এটার সাথে জড়িত হচ্ছে এই খেলাটা। আচ্ছা, এরপর আছে ওভার। ওভার সাধারণত কিসে হয় বলেন তো? ৬ বলে। কয় বলে? ৬ বলে ১ ওভার হয়। ওকে,
তাহলে 6 বলে 1 ওভারে, মানে কি ক্রিকেটের ক্ষেত্রে এটা জড়িত। তাহলে এটা কার সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে এটা সম্পর্কিত। ক্লিয়ার? এবার আসেন বলছে অফসাইড। অফসাইড সাধারণত ফুটবলে অনুষ্ঠিত হয়ে থাকে। অফসাইড বলে না, অফসাইড হয়েছে, বলে কিনা 2 দিন আগে বলেছে। এবার গোল, গোল হয়, তাহলে গোল কোন খেলার সাথে সম্পর্কিত হয়? গোল হচ্ছে ফুটবলের সাথে সম্পর্কিত হয়। তাহলে এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এটা এইগুলো প্রশ্ন দেয় কি পরীক্ষায়? হ্যাঁ, এগুলোই দেয়। কারণ হচ্ছে এটা দেওয়ার একটা অন্যতম একটা কারণ আছে। অন্যতম কারণ হচ্ছে যে অনেকেই যারা বেশিরভাগ ক্ষেত্রে নারীরা এই পরীক্ষা দেয়, এই পরীক্ষাতে নারীরা অনেক সময় এই অ্যান্সার গুলো জানে না। বুঝতে পারছেন? কোনটার সাথে কোনটা জড়িত। তাহলে এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি বলেন তো? ওভার হবে। ওকে? এবার আসেন ৩ নাম্বার কোয়েশ্চেন। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোনটি? তাহলে দেখেন, তাহলে সীমান্তবর্তী জেলা এখানে বলছে রাজশাহী, ঝালকাঠি, টাঙ্গাইল এবং ফরিদপুর। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যালি অ্যান্সার করতে হবে। কারণ আমরা সচরাচর পড়ে থাকি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে ৩২টি। বলেন তো কতটি পড়ি? ৩২টি। তাহলে এদের মধ্যে ২টা জেলা আছে, ধরেন ২টা দেশ আছে। একটা ভারত আছে কিনা বলেন? একটা ভারত আছে, আরেকটা পড়ি কি মায়ানমার পড়ি, তাই না? তাহলে বাংলা মিয়ানমার বা মায়ানমার। ওকে, আমরা কিন্তু এই দুইটা কিন্তু পড়ে থাকি। কিন্তু দেখেন এইখানে যে ভারত আছে, এই ভারতের সাথে ৩০টা সম্পর্কিত, এটাও জানেন আপনারা। আচ্ছা, এইখানে আছে মায়ানমার, মায়ানমারের সাথে 3টা, সেই 3টা জেলা আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যে জেলাগুলো রয়েছে 3টা জেলা, একটা কমন জেলা রয়েছে, সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি জেলা। এগুলো তো আপনারা জানেন। কিন্তু এই যে প্রশ্নটা বলেছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, তাহলে স্পেসিফিক ভাবে বলেছে কোন জেলা, আপনাদেরকে আনসার করতে হবে। দেখেন দুইটা জেলা আছে, যে দুইটা বিভাগ আছে বেসিক্যালি, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে বরিশাল। এই দুইটা বিভাগের সাথে কোনো সীমান্ত নাই। তাহলে দেখেন ঢাকা এবং বরিশালের সাথে কোনো কি নাই বলেন তো? সীমান্ত নাই। তো তার মানে আমরা এখান থেকে অ্যান্সার কিভাবে পাচ্ছি ভালো করে বুঝুন। ঢাকা হচ্ছে ফরিদপুরের সাথে সম্পর্কিত, টাঙ্গাইলের সাথে সম্পর্কিত। বুঝতে পারছেন? ঢাকা টাঙ্গাইল পাশাপাশি। আর এদিকের মধ্যে ঝালকাঠি হচ্ছে কিসের সাথে সম্পর্কিত বলেন তো? বরিশালের সাথে সম্পর্কিত। তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে ঢাকা এবং বরিশালের সাথে যেহেতু অ্যান্সার নেই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 নাম্বার, মানে রাজশাহীর সাথে সম্পর্কিত। ক্লিয়ার? কি বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? রাজশাহীর সাথে সম্পর্কিত। ওকে, আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন। শাপলা মার্দি বলছেন যুক্ত, রিনি ফারজানা কে আছেন, মেডিসিন বলছে, মেডিসিন। ওকে, নাইমা লাকি আপুকে থ্যাংক ইউ সো মাচ। নাইমা লাকিকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। জয়দেব আচ্ছা বিশ্বাস জয় বলছেন আমাদের সঙ্গে, চুমকি দাস আছেন আমাদের সাথে, চৈতি আছেন আমাদের সাথে, আফসানা ইসলাম, অনেকে আছেন আমাদের সঙ্গে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং সবাই একটু রিয়াকশন দিয়ে দেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, সবাই একটু দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন। আচ্ছা, এখন দেখেন বলছে মমতাজ তাজমহল, মানে মমতাজের নাম নিশ্চয়ই শুনেছেন। মমতাজ মহল ছিলেন, তাহলে মমতাজ যে ছিলেন তিনি কে ছিলেন? বলছে কি, বলছে সম্রাট আওরঙ্গজেবের খালা। কি ছিলেন বলেন তো? সম্রাট আওরঙ্গজেবের খালা ছিলেন। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন বলছে সম্রাট শাহজাহানের কন্যা। তাহলে সম্রাট শাহজাহানের কন্যা ছিল না ওয়াইফ ছিল? বউ ছিল, বউ ছিল। মোগল সম্রাজ্ঞী, মানে সম্রাটের যিনি বউ তাকে বলা সম্রাজ্ঞী। এবার বলছে তাজমহলের নির্মাণ, তাজমহলের নির্মাতা। তাহলে তাজমহলের কি নির্মাতা মমতাজ? তার মহলের নির্মাতা কে? শাহজাহান। শাহজাহান তো নির্মাণ করছেন, মমতাজ তো আর করেন নাই। বুঝতে পারছেন আমার কথা? তার মমতাজ মৃত্যুর পরে না তাজমহল নির্মাণ করছেন, তাজমহল তো আর আগে করে নাই, মমতাজের পরেই করছেন। তাহলে মমতাজ এখানে তাজমহলের নির্মাতা হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে এখানে মমতাজের এই শাহজাহানের কি কন্যা কে হয় নাকি শাহজাহানের ওয়াইফ হয়? ওয়াইফ হবে। তাহলে মুঘল সম্রাজ্ঞী হবে। অ্যান্সার কি হবে বলেন তো? মুঘল সম্রাজ্ঞী। বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার কি হবে? মুঘল সম্রাজ্ঞী। ওকে, 3 নাম্বার হচ্ছে মুঘল সম্রাজ্ঞী, মানে 4 নাম্বারে সি। এবার আসেন আমরা নেক্সট 5 নাম্বার যদি বলি, 5 নাম্বারটা কি বলছে? বাংলাদেশের রেল লাইন সংযোগবিহীন জেলাগুলোর অন্যতম। তাহলে রেল লাইন সংযোগবিহীন জেলাগুলো অন্যতম কোনটা? মানে রেল লাইন নাই। তাহলে রেল লাইন নাই বলছে মানিকগঞ্জে, সুনামগঞ্জে, ঝিনাইদহে এবং নওগাঁতে। একটু অ্যান্সার করবেন, এটার অ্যান্সারটা আসলে অ্যাকচুয়ালি কোনটা হবে? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন। দেখি কারা কারা থেকে অ্যান্সার করছেন, একটু দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা, এখন দেখেন আমাদের এখান থেকে আমরা যদি লক্ষ্য করি 5 নম্বরে একটু অ্যান্সার করবেন। বাংলাদেশের রেল লাইনের বলছে সংযোগবিহীন জেলাগুলো কোনটি? তাহলে সংযোগবিহীন জেলাগুলো কোনটি? একটু সবাই দ্রুত অ্যান্সার করবেন। ও
ওকে, সবাই কি অ্যান্সার করছেন? সবাই অ্যান্সার কি করছেন? একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, হ্যাঁ? তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন তো? 5-এর মানিকগঞ্জ। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার হবে মানিকগঞ্জ, কারণ মানিকগঞ্জে এখন পর্যন্ত ট্রেন যায় না। ওকে, এবার আসেন 6 নাম্বারটা। 6 নাম্বার বলছে হার্ডিস, বলছে হার্ডিস যে সেতুটি রয়েছে সেটা কোন নদীর উপরে? যে নদীর উপর তার নাম কি? বলছে গড়াই, পদ্মা, যমুনা। ওকে, সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন। ওকে, পদ্মা নদী অনেকে বলছেন, অনেকে গড়াই বলছেন, যমুনা বলছেন, তার যমুনা আছে, তার কুমার আছে। দেখেন যমুনা নদী তো যমুনা সেতু যেটা বলা হয় বা বঙ্গবন্ধু সেতু বলা হয়, যমুনা সেতু বলা হয়, যমুনা সেতু তো যমুনা সেতুর উপরেই আছে, তাই না? তাহলে অ্যান্সার এটা হইতাছে না। আচ্ছা, তারপরে কুমারের কথা বলতেছে, কুমার হবে না। তাহলে দেখেন অ্যান্সার এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, গড়াই অথবা কি হবে বলেন তো? পদ্মার মধ্যে একটা অ্যান্সার হবে। সবাই দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করি। সবাই দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, 1 নাম্বারটা তো আমরা তো 5 নাম্বারের অ্যান্সার পেয়ে গেছি। 6 নাম্বার অ্যান্সারটা একটু জানতে চাই। 6 নাম্বার, 6 নাম্বার অ্যান্সার কি হবে একটু সবাই একটু জানতে চাই। আচ্ছা, আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। পাবনার নাম নিশ্চয়ই শুনেছেন, পাবনা। তাহলে পাবনার নাম শুনছেন, পাবনার ঈশ্বরদীর নাম শুনছেন, ঈশ্বরদী। এই পাবনার ঈশ্বরদী যে এই জায়গাটা আছে, এটা কিন্তু অনেকটা বিভিন্ন চাষের জন্য বিখ্যাত আর কি। আচ্ছা, এই পাবনার ঈশ্বরদী থেকে শুরু করে, ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, কুষ্টিয়া যে আছে, কুষ্টিয়া জেলা, এই কুষ্টিয়ার মারা পর্যন্ত, এই কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত তারা হচ্ছে এক লাইনে চলে। এখন দেখেন এই কুষ্টিয়ার ভেড়ামারার উপরে 1995 সালে, কত সালে? 1915 সালে, ভুল বললাম, 1915 সালে এই সেতুটা নির্মাণ করা হয়। তাহলে কত সালে? 1915 সালে এই হান্ডিজ যে সেতুটা রয়েছে এই সেতুটা নির্মাণ করা হয় 1915 সালে। ক্লিয়ার? আচ্ছা, এটা পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে কোন নদীর উপরে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার পদ্মা নদীর উপরে। তাহলে কোন নদীর উপরে? পদ্মা নদীর উপরে। ঠিক আছে? তাহলে অনেকে গড়াই বলছেন, অনেকে পদ্মা বলছেন, বাহ, বেশিরভাগ পদ্মা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন 7 নাম্বার প্রশ্নটা। ডক্টর বলছে শহীদ ডক্টর মিলন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত, মানে ডক্টর মিলন কোন আন্দোলনের সাথে শহীদ হয়েছেন এটা বলেছে। তাহলে কোন আন্দোলনের সাথে? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে বলছে 69-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান কিনা দেখেন। এরপরে বলছে 90-এর গণ অভ্যুত্থান, এবার ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে তো কোন শহীদ মিলন নামে কেউ ছিল না, ছিল? ভাষা আন্দোলনে কি শহীদ মিলন নামে কেউ ছিল? দেখেন 90-এর গণ অভ্যুত্থান একটা আছে, 24-এর গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থানে আমরা আবু সাইদের নাম জানতে পাই, 24-এর গণ অভ্যুত্থানে আমরা আমরা মীর মুগ্ধর নাম জানতে পাই, 24-এর গণ অভ্যুত্থানে আমরা ওয়াসিমের নাম জানতে পাই। এরকম করে আমরা অনেকের নাম জানতে পাই। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, মরিয়ম আক্তার বলছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 7 নাম্বারটা কি হবে বলেন তো একটু সবাই? নাইমা বলছে 90-এর গণ অভ্যুত্থানের, হ্যাঁ নাইমা কিন্তু সঠিক অ্যান্সারের পথেই আছো। দেখো 69-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানের সাথে আমরা একজনের নাম পাই, যেমন আসাদের নাম পাই, আসাদের শার্ট। ক্লিয়ার? আসাদের নাম পাই। 24-এর গণ অভ্যুত্থানের সাথে আবু সাইদের নাম পাই। মানে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের সাথে সাথে একটা করে কি আছে, একজন করে ব্যক্তি উল্লেখযোগ্য। আবু সাইদের 90-এর গণ অভ্যুত্থানের সাথে মিলনের নাম পাই, মিলন। আর এই ভাষা আন্দোলনের সাথে আমরা রফিক, জবিক, জব্বার ওনাদের নাম পাই, তাই না? এনাদের নাম পাই ভাষা আন্দোলনের সময়। এখন তাহলে দেখেন এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান। বুঝতে পারছেন? 1990 সালে এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, এরশাদ স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে তখন শহীদ হয়ে যান ডক্টর মিলন। এই মিলনের স্মরণেই পরবর্তীতে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়। এইটা 1990 সালে সংগঠিত হয়েছে। বুঝতে পারছেন? 1990 সালে 27 নভেম্বর এই মিলন শহীদ হয়েছিল। 27 নভেম্বর, মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে এইটা, ঠিক আছে? 1990 সালে 27 নভেম্বর। এবার আসুন 8 নম্বর প্রশ্নটা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনটি? আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি বলেন তো? 5টি। আমরা জানি অস্থায়ী সদস্য কয়টা বলেন তো? 10টি। অস্থায়ী সদস্য কতটা? 10টা। তাহলে এটা হচ্ছে অস্থায়ী, মানে এরা হচ্ছে 2 বছর পর পর পরিবর্তন হয়। কয় বছর? 2 বছর পর পর পরিবর্তন হয়। আর একটা যেটা আছে সেটা হচ্ছে এই যে 5টা, এই 5টা হচ্ছে স্থায়ী। এই 5টা কি? স্থায়ী। তার মানে এই 5টা পরিবর্তন হবে না। তার মানে যা আছে তাই। যেমন আমরা যদি অ্যান্সার করতে থাকেন, আপনারা একটু সবাই দ্রুত অ্যান্সার করেন। যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য, যুক্তরাজ্য, এবার আছে চীন,
চীন, এরপর আছে রাশিয়া, আর একটা আছে হচ্ছে 5 নম্বর ফ্রান্স। তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ে বলেন তো আমাকে? স্থায়ী সদস্যের মধ্যে পড়ে। ক্লিয়ার সবাই? তাহলে এখানে আনসার কি কি আছে বলেন? আনসার আছে জাপান। জাপান তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 3 অক্ষ শক্তির তুলনায় ছিল জাপান। হবে না জাপান। ভারত হবে না, জার্মানি হবে না, জার্মানি তো আরো আগে হবে না। এখানে আনসার হবে কি বলছে? যুক্তরাষ্ট্র। তাহলে বুঝতে পারছেন? এবার আসেন নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, দেখেন বলছে কোন শহরে 2টি মহাদেশ অবস্থিত। তাহলে কোন শহরে 2টা মহাদেশ? আমরা জানি এক দেশ 2 মহাদেশে অবস্থিত আছে, এমন দেশ আছে তাই না? তাহলে এক দেশ 2 মহাদেশে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা একটু আপনাদের যারা ফ্রেন্ড আছেন, মিনহাজুল ইসলাম আছেন, বিথি রানী আমাদের সঙ্গে আছে, শাপলা মিদা আছেন আমাদের সঙ্গে, চৈতি আছেন আমাদের সঙ্গে, বিলখিস আছেন আমাদের সঙ্গে, নাইমা লাকি আছেন, তারপরে সুমাইয়া আক্তার আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। আমি যাদের হয়তো নাম দেখছি না, একটু জাস্ট একটু আপনারা আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন দিবেন আর কি। সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন। আমরা একটু 9 নম্বরে একটু অ্যান্সারটা করতে চাই। দেখি একটু সবাই অ্যান্সার করুন 9 নম্বর। 9 নম্বরে একটা দেখেন ইস্তাম্বুল বলা আছে, মক্কা বলা আছে, প্যারিস বলা আছে, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত একটু কমেন্ট করে জানান, সবাই একটু দ্রুত একটু কমেন্ট করেন, হ্যাঁ দ্রুত একটু কমেন্ট করে ফেলেন সবাই। আমি অনেকেই কমেন্ট পড়ছেন, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু বলি, হ্যাঁ সেটা হচ্ছে বসফরাস প্রণালীর নাম শুনেছেন নিশ্চয়ই। বসফরাস, বসফরাস, এই বসফরাস প্রণালী দ্বারা তুরস্ক এবং তুরস্ককে বিভক্ত করা হয়, ঠিক আছে? তুরস্কের যে ইস্তাম্বুল যে শহরটা রয়েছে, এই ইস্তাম্বুল শহরটাকে ইস্তাম্বুল ইস্তাম্বুল শহরকে বিভক্ত করা হয়, যার কারণে একটা অংশ গেছে এশিয়ার মধ্যে, আরেকটা অংশ চলে গেছে কার মধ্যে? ইউরোপের মধ্যে। ওকে, তাহলে 2টা অংশ চলে আসছে, একটা এশিয়া আর একটা কি বলেন তো? ইউরোপ। এই 2টা অংশ চলে যাওয়াতে তখন এটাই বলছে যে এক দেশ 2 মহাদেশে অবস্থিত। তাহলে এক দেশ 2 মহাদেশে অবস্থিত তুরস্ক আর হচ্ছে কি বলেন তো? রাশিয়া। এই 2টা দেশ, একটা দেশ 2টা মহাদেশে অবস্থিত। ক্লিয়ার সবাই? এবার আসেন নেক্সট কোশ্চেনে। 10 নাম্বার। 10 নাম্বার কি বলছে? সূর্য। ধরেন এটা সূর্য, তাহলে সূর্য, এই সূর্য, এই সূর্য আর পৃথিবীর মাঝে, পৃথিবী তো এরকম তাই না? আচ্ছা, এর মাঝে সরল রেখায় চাঁদ অবস্থান করলে, মানে এই বরাবর চাঁদ অবস্থান করলে, ঠিক আছে? এই অবস্থায় কি অবস্থান করলে? চাঁদ অবস্থান নিলে তাহলে কি হবে? পূর্ণিমা হবে, চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, নাকি অমাবস্যা হবে? কোনটা হবে বলেন তো একটু সবাই? সবাই একটু বলবেন এইটা অ্যান্সার কোনটা হবে? ওকে, হ্যাঁ ইউরেশিয়া বলা হয়। থ্যাংক ইউ সো মাচ। কে আছেন আমাদের সঙ্গে? এটা মরিয়ম আক্তার, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চৈতি বলছেন সূর্যগ্রহণ। শিওর আদি, তুমি শিওর? সবাই, আমি অনেক চৈতি তুমি শিওর? সবাই একটু রিয়াক্ট দিয়ে ফেলি তো, সবাই একটু রিয়াক্ট দিয়ে ফেলি তো।
আমরা সবাই একটু রিয়াক্ট দিই, হ্যাঁ, রিয়াক্ট দিয়ে এবং একটু শেয়ার দিয়ে ফেলি, সবাই একটু রিয়াক্ট দিই তো, সবাই একটু লাভ রিয়াক্ট দিই তো, সবাই সবাই একটু ধুমধাম করে কয়েকটা লাভ রিয়াক্ট দিয়ে ফেলি সবাই। আমি একটু রিয়াক্ট দেখতে চাই আপনাদের, আপনাদের একটু রিয়াক্ট দেখতে চাই, তো সবাই একটু রিয়াক্ট দিবেন, হ্যাঁ, কয়েকটা রিয়াক্ট দিয়ে ফেলেন তো সবাই। ওকে, আচ্ছা একটু দেখেন। ওকে ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার অনেকে ভুল দিচ্ছেন, আবার অনেকে অ্যান্সার সঠিক দিচ্ছেন। তাহলে এটা কিন্তু অ্যান্সার অনেকে দিচ্ছেন অমাবস্যা হবে, ও মাই গড অমাবস্যা। আবার অনেকে দিচ্ছেন সূর্যগ্রহণ। তবে এইটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্সার কি হচ্ছে বলেন তো সবাই, সবাই সূর্যগ্রহণ দিচ্ছেন, ঠিক আছে। তার মানে দেখেন, এইটা যখন সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসতে বাধা প্রদান করা হয়, এই বাধা প্রদান করা হইলে মানে আলো আসতে যে মানে পৌঁছাতে বাধা দেয়, এটাকে সূর্য গ্রহণ ঘটে, বুঝতে পারছেন। মানে এই যে বাধা দিয়ে প্রদানটা করলো, এখানে তখন সূর্য গ্রহণ ঘটে। ওকে, এটার বলছে আর কি। ওকে, এবার আসেন তাহলে অ্যান্সারটা কিন্তু সূর্য গ্রহণ। এবার আসেন বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ, তাহলে আমরা ভাই জানি বাংলাদেশের একমাত্র দ্বীপ পার্বত্য দ্বীপ বলা হয়, বা পার্বত্য দ্বীপেই বলা হয় আর কি, বা একমাত্র। দেখেন একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন কোনটা অ্যান্সার হবে। নিঝুম দ্বীপ বলছে, নিঝুম দ্বীপ। এরপরে বলছে মহেশখালী দ্বীপ। নিঝুম দ্বীপ আপনারা সবাই জানেন কোথায় অবস্থিত বলেন তো, নিঝুম, নিঝুম দ্বীপ ভোলা অবস্থিত। এরপর আছে মহেশখালী, মহেশখালী অবস্থিত কক্সবাজার জেলায় অবস্থিত। এরপর আছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন অবস্থিত হচ্ছে কোথায়, কক্সবাজারে, তাই তো। আচ্ছা এরপরে আছে কি মনপুরা, মনপুরা হচ্ছে ভোলায় অবস্থিত, ক্লিয়ার। মনপুরা আছে কোথায়, ভোলাতে। তাহলে ভোলা হচ্ছে এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী ভোলা জেলা। সবাই লিখে ফেলি যে এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী ভোলা জেলা। সবাই সবাই একটু রিয়াক্ট দিয়ে ফেলি, হ্যাঁ, রিয়াক্ট দিচ্ছেন না কিন্তু সবাই। ওকে, আচ্ছা এক দ্বীপ এক জেলা লেখেন সবাই, একটু কষ্ট করে নোট করে নেন, হ্যাঁ, একটু নোট করে দেন। এক দ্বীপ, দেখেন এক দ্বীপ এক জেলা, এক জেলা, দ্বীপের রানী, দ্বীপের রানী, সবাই লেখেন দ্বীপের রানী ভোলা জেলা। তাহলে ভোলা জেলা হচ্ছে দ্বীপ কন্যা বলা হয়। ওকে, তাহলে এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী ভোলা জেলা। এবার লেখেন দ্বীপ কন্যা বলা হয়, দ্বীপ কন্যা বলা হয় ভোলাকে। এই মনপুরা দ্বীপের মধ্যে পর্তুগিজরা এইখানে অবস্থান করেন, পর্তুগিজরা হচ্ছে মনপুরা দ্বীপে আসেন আর কি, হ্যাঁ, পরীক্ষা মাঝে মাঝে আসে। পর্তুগিজরা অবস্থান করেছে কোন দ্বীপে, তাহলে পর্তুগিজরা অবস্থান করেছে হচ্ছে ভোলা দ্বীপে, ঠিক আছে, ভোলায় মনপুরা দ্বীপে। তাহলে এটার অ্যান্সার কি হবে? ওকে, অ্যান্সার করেছেন মহেশখালী, থ্যাংক ইউ সো মাচ। একমাত্র উপকূলীয় দ্বীপ বা বলা হয়। ওকে, এবার লেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর WHO, তাহলে WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, জেনেভা, লন্ডন এবং রোম। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে সবাই একটু অ্যান্সার করবেন। তাহলে দেখেন কি বললাম বলেন তো, WHO। ওকে, তাহলে কোন, হ্যাঁ, এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী ভোলা জেলা, হ্যাঁ হ্যাঁ, দেখছেন কত সুন্দর ছন্দ না, এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী ভোলা জেলা। আচ্ছা দ্বীপ কন্যা বলা হয় ভোলাকে। ওকে, এবার একটু সবাই সুন্দর করে লেখেন যে WHO সদর দপ্তর কোথায় অবস্থিত। আচ্ছা যদি আপনার একটু ব্যাখ্যা লেখে যে সংস্থার শুরুতে ডাব্লিউ এবং আই থাকে এবং শেষে শেষে কি থাকে বলেন তো, ও থাকে, তাদের সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড। ওকে, তাহলে তাদের সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড। যেমন উদাহরণ, এক্সাম্পল, ওকে, এক্সাম্পল হচ্ছে WHO, WTO, WIPO,
WMO, তারপর ILO, ওকে, এগুলো। তাহলে WHO, WTO, WIPO, WMO, তারপর WILO। দেখেন এইখানে বলছে WHO। WHO মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইটা সদর দপ্তর কোথায় অবস্থিত? ওকে, অনেকে বলছেন জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, অ্যান্সার মাত্র কয়েকজন করেছেন, ভালো করে দেখেন অ্যান্সার কয়েকজন মাত্র করেছেন। শাপলা মৃধা বলছেন হচ্ছে 12 হ্যাঁ 12 না, নিউ ইয়র্কে তো না। নিউ ইয়র্কে হচ্ছে যারা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাদের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক। এবার বলছে বর্ষা, সুমাইয়া আক্তার, এবার বলছে আমিনুর রহমান। ওকে, বিথি রানী বলছেন যে 12 ওকে, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল নূর বিলকিস, মেডিসিন। ওকে, কি হবে? আরে আল্লাহ, লিখে দিছে তারপরে লেখে যে নিউ ইয়র্ক। আমি কি নিউ ইয়র্ক বলছি? যে সকল সংস্থা শুরুতে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। বুঝতে পারছেন? তাহলে জেনেভা, সুইজারল্যান্ড লিখে নেন, একটু দ্রুত লিখে নেন। এবার আসেন লন্ডন, যে সংস্থাগুলো সদর দপ্তর লন্ডনে অবস্থিত, যেমন আই এম কমন ইন লন্ডন। তাহলে আই এম কমন ইন লন্ডন, তাহলে আই এম তো মানে হচ্ছে IMO। ওকে, IMO, এটা একটা। এম মানে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানে মানবাধিকার সংগঠন আর কি। ঠিক আছে, মানবাধিকার সংগঠন। আর কমন মানে কমনওয়েলথের নাম আপনারা শুনেছেন সবাই, যে কমনওয়েলথের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন, যে কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ উপনিবেশভুক্ত যে দেশগুলো ছিল, এই দেশগুলো যে সংগঠন। তাহলে এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। ওকে, আচ্ছা রোম কোথায় অবস্থিত? তাহলে আসেন লিখে দিই। রোম হচ্ছে ইতালির, দেখেন যে সকল সংস্থার, দেখেন যে সকল সংস্থা খাদ্য ও কৃষি নিয়ে কাজ করে, খাদ্য ও কৃষি, তাদের সদর দপ্তর অবস্থিত হচ্ছে রোম, ইতালি। লিখে ফেলেন, রোম, ইতালি। ক্লিয়ার? আচ্ছা, এবার যেমন আমরা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ইফাদ, ইফাদ। ওকে, এগুলো আছে। WFP। ওকে, এই সংস্থাগুলো। তাহলে দেখেন এইখানে যে সংস্থাগুলোর কথা বললাম, এই সংস্থাগুলো কিন্তু, এইখানে যে সংস্থাগুলোর কথা বলছি, এই সংস্থাগুলোর কিন্তু সদর দপ্তর অবস্থিত কোথায় বলেন তো? এই সংস্থাগুলোর সদর দপ্তর অবস্থিত রোম, ইতালিতে। ওকে, মনে থাকবে সবার? তাহলে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? রোম, ইতালিতে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সবাই একটু সবার বন্ধু বান্ধবী যারা আছেন তাদের সবাইকে একটু মেনশন দিবেন। ওকে, এবার দেখেন প্যালেস্টাইনের যে কথাটা বললাম, দেখেন প্যালেস্টাইন বলছে কোন মহাদেশে অবস্থিত, বা ফিলিস্তিন কোন মহাদেশে? বলছে ইউরোপ মহাদেশে। এবার দেখেন ইউরোপ মহাদেশে, উত্তর আমেরিকা, এশিয়া এবং আফ্রিকাতে। ইউরোপ মহাদেশের মোট স্বাধীন রাষ্ট্র হচ্ছে 48টি। বলেন তো কতটি? 48টি। উত্তর আমেরিকায় মোট স্বাধীন রাষ্ট্র হচ্ছে 23টি। এশিয়াতে মোট স্বাধীন রাষ্ট্র হচ্ছে 44টি। কতটি? 44টি। আর আফ্রিকাতে মোট স্বাধীন রাষ্ট্র হচ্ছে 54টি। বলেন তো কতটি? 54টি। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে মোটামুটি ধরেন অবস্থায় গেল। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? বুঝতেছেন?
সবাই কি ক্লিয়ার? বুঝতেছেন? আচ্ছা, তাহলে এইখানে দেখেন কোন মহাদেশের মধ্যে হবে? তাহলে এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে হবে। বুঝতে পারছেন? কারণ আমরা জানি প্যালেস্টাইন হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের মধ্যে আবার দুইটা ভাগ আছে। মধ্যপ্রাচ্যের হচ্ছে ৯টা রাষ্ট্র হয়, ৯টি দেশ হয়। আর এই মধ্যপ্রাচ্যের টোটাল হচ্ছে রাষ্ট্র হচ্ছে বলা হয় যে ১৪টা। এদের মধ্যে আরেকটা রাষ্ট্র হচ্ছে নিকট প্রাচ্য বলা হয়। নিকট প্রাচ্য। এই নিকট প্রাচ্য হচ্ছে ৫টি। এই নিকট প্রাচ্যের মধ্যেই হচ্ছে প্যালেস্টাইন পড়ে। ওকে, যেমন নিকট প্রাচ্যের গুলো কারা কারা, যে আমরা বলি জর্ডান, ঠিক আছে, জর্ডান। এবার ২ নাম্বার আছে কি জর্ডান, সিরিয়া, সিরিয়া। এবার ৩ নাম্বার আছে জর্ডান, সিরিয়া, তারপরে ৩ নাম্বার আছে লেবানন, লেবানন, জর্ডান, সিরিয়া, লেবানন। ৪ নাম্বার হচ্ছে ইসরায়েল, ইসরায়েল। ৫ নাম্বার হচ্ছে ফিলিস্তিন। ওকে, তাহলে এই রাষ্ট্রগুলো, তাহলে জর্ডান, সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং হচ্ছে ফিলিস্তিন। ঠিক আছে, তাহলে নিকট প্রাচ্যের রাষ্ট্র হচ্ছে মোট ৫টা। তাহলে নিকট প্রাচ্যের রাষ্ট্র মোট কয়টা ভাইয়া বলেন তো? ৫টা। তাহলে জর্ডান, সিরিয়া, লেবানন, ইসরায়েল হচ্ছে ফিলিস্তিন। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এটা হলো অ্যান্সার গেল। এবার আসেন নেক্সটে আমরা যাই। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয়? ওকে, কোথায় হত্যা করা হয়েছে? চট্টগ্রাম, রংপুর, ঢাকা এবং দিনাজপুর। এটা একটু অ্যান্সার করবেন আপনারা। সবাই একটু অ্যান্সার করেন, এটার অ্যান্সার করবেন সবাই। সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন, হ্যাঁ? দ্রুত একটু অ্যান্সার করবেন। সবাই দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে। ১৪ নম্বরের সবার আগে কে অ্যান্সার করতে পারে আমাকে একটু জানাবেন। বাহ, সবাই দেখি অ্যান্সার করে ফেলছে। আসেন, তাহলে এটার অ্যান্সার হবে কি বলেন তো? এটার অ্যান্সার হবে হচ্ছে চট্টগ্রাম। তাহলে অ্যান্সার কি হবে? চট্টগ্রাম। আর রংপুরে ছিল আবু সাইদ। আবু সাইদ ছিল কোথায়? রংপুরে। আর হচ্ছে ঢাকায় ছিল হচ্ছে মীর মুগ্ধ। মীর মুগ্ধ না? হ্যাঁ, মীর মুগ্ধ তো। তাহলে মীর মুগ্ধ। ওকে। আর দিনাজপুরে কেউ ছিল কিনা শিওর জানি না, তবে দেখেন চট্টগ্রামে ছিল ওয়াসিম। ঠিক আছে, এবার আসেন নেক্সট কোশ্চেনে। ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সবাই দ্রুত একটা অ্যান্সার করবে। সবাই একটু বলবেন ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সবাই দ্রুত দ্রুত। আচ্ছা, আচ্ছা, এটা কে নির্মাণ করছেন কেউ বলতে পারবেন? এটা কে নির্মাণ করছেন? এইটা খান জাহান আলীর নাম শুনেছেন? হযরত খান জাহান আলী, দেখেন হযরত
খান, খান, জাহান, দেখেন খান, খান জাহান আলী 15 শতকে নির্মাণ করে, নির্মাণ করে। আচ্ছা, 60 গম্বুজ মসজিদ, অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে মনে করে এর গম্বুজ সংখ্যা 60টা, কিন্তু এর টোটাল গম্বুজ হচ্ছে মোট গম্বুজ, মোট গম্বুজ হচ্ছে 81টি। হ্যাঁ, ওকে। এটার যে কিনারাগুলো আছে, এই কিনারাগুলো মিলে হচ্ছে 77টি গম্বুজ, বুঝতে পারছেন? 77টি গম্বুজ, আর আর হচ্ছে মাঝখানে আছে কয়েকটা, এই সব মিলে হচ্ছে 5টা আছে, এই সব মিলে হচ্ছে কত, 4টা আছে আর কি, 4টা মিলে হচ্ছে আপনার হচ্ছে 81টি আর কি, ঠিক আছে? এইটা হচ্ছে গম্বুজ সংখ্যা আর কি। ওকে, এবার আসেন নেক্সট 25 সালে, 2025 সালে স্বাধীনতা পুরস্কার কে পায়? 2025 সালে স্বাধীনতা পুরস্কার কে লাভ করে? 2025 সালে চিকিৎসা ও শিক্ষায় স্বাধীনতা পুরস্কারের কথা বলছে। দেখেন স্বাধীনতা পুরস্কার কে লাভ করছেন 2025 সালে, জাতীয় স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন, ওকে, কে? প্রশ্ন হচ্ছে কে? লিভার বিশেষজ্ঞ নামে একজন ছিল, লিভার স্বাস্থ্য ক্ষেত্রে পেয়েছেন, লিভার বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, অজ্ঞ, 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 বিশেষজ্ঞ, ওকে। তাহলে লিভার বিশেষজ্ঞ হচ্ছে মবিন খান, মবিন খান, ঠিক আছে? এই মবিন খান হচ্ছে 2025-এর স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন, 2025-এর স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন, ঠিক আছে? ইনি কোন বিষয়ে তাহলে পেয়েছেন তার বুঝতে অসুবিধা নাই, স্বাস্থ্য বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, ক্লিয়ার? এবার আসেন নেক্সট, বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে উত্তরবঙ্গের জেলা, তাহলে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা কোনটা? তাহলে এইটা আমরা একটু শিখবো, হ্যাঁ, একটু লেখেন। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, দেখেন সর্ব উত্তরের জেলা হচ্ছে এই, দেখেন জেলা হচ্ছে পঞ্চগড়, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। লিখবেন থানা তেতুলিয়া, এরপরে লিখবেন ইউনিয়ন, লিখবেন বাংলা বান্ধা, বাংলা বান্ধা। এরপর লিখবেন স্থান জায়গিরজোত, ওকে। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশ সর্বদক্ষিণ, এবার আছে পশ্চিম, তাহলে সর্বপশ্চিমের জেলা, এটা হচ্ছে পশ্চিমের দিকে, তাহলে পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এরপর লিখবেন হচ্ছে থানা, লিখবেন থানা, লিখবেন শিবগঞ্জ, শিবগঞ্জ। এরপর লিখবেন ইউনিয়ন, ইউনিয়ন লিখবেন হচ্ছে মনাকষা। স্থান লিখবেন স্থান, স্থান হচ্ছে মনাকষা। এরপরে লেখেন হচ্ছে বাংলাদেশ হলো দক্ষিণের, দক্ষিণের জেলা কক্সবাজার, তাহলে দক্ষিণের জেলা হচ্ছে কি কক্সবাজার। এরপর থানা লিখবেন, থানার নাম হচ্ছে টেকনাফ, দেখেন টেকনাফ। এরপর ইউনিয়ন লিখবেন, ইউনিয়ন, ইউনিয়ন লিখবেন হচ্ছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। স্থান লিখবেন, স্থান লিখবেন সেরাদ্বীপ, সেরাদ্বীপ, ওকে। বাকি থাকলো কোনটা? পূর্ব, ঠিক আছে? এই পূর্বটা বাকি থাকলো। তাহলে অ্যান্সার দেখেন, অ্যান্সার হচ্ছে পূর্বের হচ্ছে বান্দরবান
থানা থানচি, ইউনিয়ন হচ্ছে রেমাক্রি, আর হচ্ছে স্থান হচ্ছে আখাইন্ট, সর্বপূর্বের জেলা। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ধরেন অবস্থান করো। তাহলে বাংলাদেশ সর্ব উত্তরে জেলা কোনটা? প্রশ্ন হচ্ছে জেলা কোনটা, তাহলে অ্যান্সার কি হবে? রাঙ্গামাটি। দেশের বান্দর পঞ্চগড়। কি বলি, মুক্তিযুদ্ধের সময় বা সম্মানসূচক সর্বোচ্চ খেতাব পুরস্কারের নাম কোনটি? মুক্তিযুদ্ধের সময় সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন তো। এটা মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ খেতাব প্রাপ্ত কোনটা? আশা করি সবাই এটা অ্যান্সার পাবেন। এটা তো খুবই সহজ অ্যান্সার, কিন্তু এটা অ্যান্সার করতে হবে সবাইকে। অ্যান্সার পাইলেও অ্যান্সার করতে হবে। হ্যাঁ, অ্যান্সার পাইলেও অ্যান্সার করতে হবে সবাই দ্রুত। সবাই দ্রুত একটু অ্যান্সার করবেন। না, 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 না। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবেন। ওকে, বীরশ্রেষ্ঠদের খেতাব প্রাপ্ত, তাহলে বীরশ্রেষ্ঠদের খেতাব প্রাপ্ত কয়জন বলেন একটু সবাই? খেতাব প্রাপ্ত কতজন? খেতাব প্রাপ্ত হচ্ছে, আচ্ছা বীরশ্রেষ্ঠ হচ্ছে বীরশ্রেষ্ঠ, ওকে, খেতাব প্রাপ্ত হচ্ছে 7 জন, তাই নাকি? তার এরপরে আছে বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, তাই না? এর ধারাবাহিক ভাবে হচ্ছে আর কি, ঠিক আছে, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আচ্ছা, তাহলে দেখেন এইখানে তো আসলে বোঝানোর মতো কিছু নাই। এটাতে বীর শ্রেষ্ঠ তো 7 জন, এটা তো আপনারা সবাই জানেন, ঠিক আছে, এটা নিয়ে আসলে ওইভাবে কিছু নাই। এবার দেখেন পরবর্তীতে বলছে বাংলাদেশের পাকিস্তানি বলছে মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম পাকিস্তানিদের সেনা মুক্ত করা হয়, সেনা মুক্ত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম পাকিস্তানি সেনা মুক্ত করা হয়? মানে মুক্তিযুদ্ধের সময় হানাদার মুক্ত করা হয়। সহজ করে যদি বলি, পাকিস্তানি যদি না বোঝেন, এই লাইনটা এইভাবে বয়ে দেওয়া আছে হানাদার মুক্ত। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন হানাদার মুক্ত করা হয় কোন জেলা। সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন, হানাদার মুক্ত করা হয় কোন জেলা? হানাদার মুক্ত করা হয় কোন জেলা? সবাই হানাদার মুক্ত করা হয় কোন জেলা, এটা সবাই দ্রুত একটু কমেন্ট করবেন। হানাদার মুক্ত করা হয় কোন জেলা? ওকে, দ্রুত 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 একটু কমেন্ট করবেন, হানাদার মুক্ত করা হয় বাংলাদেশের কোন জেলা? সবার প্রথম যে করছে, এটার পরে আপনারা বলুন সবার শেষে। ওকে, তাহলে পেয়েছেন সবার অ্যান্সার? বাহ, সবাই দেখি দারুণ অ্যান্সার করতে পারেন, অনেকেই দেখি অনেকগুলো বিষয় জানেন। তাহলে বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত যে জেলা হয় সেই জেলার নাম হচ্ছে যশোর জেলা। কোন জেলা? যশোর। তাহলে বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত জেলা হচ্ছে যশোর। আর সবার শেষে যে জেলাটা আছে, সবার শেষে সেই জেলাটা হচ্ছে মিরপুর, ঢাকা। বাংলাদেশের সর্বশেষ হানাদার মুক্ত হচ্ছে মিরপুর, ঢাকা। বুঝতে পারছেন? তাহলে সর্বশেষ হানাদার মুক্ত হয় যে জেলাটা, সেই জেলাটার নাম হচ্ছে মিরপুর, ঢাকা। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এবার আসেন 20 নম্বর প্রশ্নটা। বলছে স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থগিত বলে স্থাপিত করা হয়? স্বাধীন বাংলাদেশের প্রথম বেতার কেন্দ্র বলছে চট্টগ্রামের নাসিরাবাদে, এবার বলছে কালুরঘাটে, আগ্রাবাদ, এ বলছে শাহবাগ। বলেন তো কোথায় হবে অ্যান্সার? দ্রুত একটু সবাই বলবেন, সবাই অ্যান্সার কোথায় হবে?
তাহলে বাংলাদেশের সবার আগে স্থান স্থপিত হয়েছে, মানে কি বললাম, বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কোথায় হবে বলেন তো? চট্টগ্রামের নাসিরাবাদে হবে, নাকি কালুরঘাট, নাকি আগ্রাবাদ, নাকি শাহবাগ, কোনটা? সবাই দ্রুত একটু বলবেন, যারা জানেন তারা একটু দ্রুত বলবেন। যারা জানেন সবাই একটু দ্রুত বলবেন, দ্রুত। আচ্ছা 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 আচ্ছা, বি বলতেছেন, আসলে বি কোনটা? ওকে, তাহলে দেখেন চট্টগ্রামের কোথায় বললাম? চট্টগ্রামের কালুরঘাটে। চট্টগ্রামের কোন ঘাটে? কালুরঘাট। কালুরঘাটে এইখান থেকে স্বাধীনতার স্বাধীনতার ঘোষণা প্রদান করা হয়। হ্যাঁ, প্রদান করা হয়। ওকে, তাহলে স্বাধীনতার ঘোষণা প্রদান করা হয় কোথায়? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ক্লিয়ার সবাই? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা বাক্য পাঠ করা হয়ে থাকে। এবার আসেন নেক্সট কোশ্চেনে, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ, দ্বীপ কোনটা? সবাই একটু এটার অ্যান্সার করবেন একটু, হ্যাঁ, সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? একটু অ্যান্সার করবেন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? এটা একটু অ্যান্সার করেন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ, তাই না? তাহলে যদি বলা হয় সর্বদক্ষিণের জেলা কোনটা? জেলা, ওরে ভাইয়া জেলা তো হচ্ছে কক্সবাজার। জেলা কি? কক্সবাজার। আর তারপর থানা আছে টেকনাফ, এবার ইউনিয়ন সেন্ট মার্টিন, আর একদম স্থান, একদম ডিরেক্ট যে স্থান আছে এই স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ। একটু আগে পড়িয়েছি আপনাদেরকে, তাহলে স্থান হচ্ছে সেরাদ্বীপ। বুঝতে পারছেন? এবার আসেন নেক্সটটা, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? ওকে, বাহ, সবাই দেখে অ্যান্সার করে ফেলছেন। তাহলে সিলেট কোন নদীর তীরে অবস্থিত বলেন তো সবাই? তাহলে সুরমা নদীর তীরে অবস্থিত। বাহ, তাহলে সুরমা, আমরা জানি সুরমা এবং কুশিয়ারা যে নদীগুলো আছে, এই সুরমা এবং কুশিয়ারা নদীর এই, যদি ধরেন এইখান থেকে আমরা ম্যাপের অঙ্কন করে একটু একটু ডিস্ট্রাকশন হয়েছিল, একটু বাইরে গিয়েছিলাম, দেখেন এইখানে দেখেন, এইখানে থেকে যদি লক্ষ্য করেন এইখানে বরাক নামে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে বরাক। এই বরাক নদী থেকে বিভক্ত হয়ে সুরমা
আর কুশিয়ারা নামে দুইটা ভাগে বিভক্ত হয়, কুশিয়ারা। ওকে, তাহলে সুরমা এবং কুশিয়ারা, এই সুরমা এবং কুশিয়ারা যে নদী দুটো আছে, এই দুইটা নদী একটা জায়গায় এসে মিলিত হয়। মিলিত হওয়ার পরে এই দুইটা থেকে পরবর্তীতে সামনের দিকে অগ্রসর হইতে থাকে। ঠিক আছে, এটা থেকে সামনের দিকে অগ্রসর হয়, এটা নামকরণ করা হয়, কালনি নামকরণ করা হয়। তার মানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা সুরমা অথবা কুশিয়ারা, যে কোনো একটা আপনি চাইলে দিতে পারেন। তাহলে যেহেতু অপশনের মধ্যে আমাদের সুরমা আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সুরমা। ওকে, এবার আসেন নেক্সট কোশ্চেনে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন কে? বিশ্ব ব্যাংক অর্থ সংক্রান্ত কাজ করে থাকেন, যেমন অর্থ নীতি নিয়ে কাজ করে থাকেন, অর্থ সংক্রান্ত কাজ। আর এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর পরীক্ষায় মাঝে মাঝে আসে, তাহলে সদর দপ্তর, তাহলে সদর দপ্তর, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে কোথায়, কেউ বলতে পারবেন? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন, হ্যাঁ ওয়াশিংটন ডিসি আর কি, হ্যাঁ ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, আর হচ্ছে ইউনেস্কো, এই ইউনেস্কো হচ্ছে ইউনিসেফ, এটা ইউনিসেফ না? হ্যাঁ ইউনিসেফ, তাহলে UNICEF, ইউনিসেফ। এই ইউনিসেফের হচ্ছে সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, প্যারিস, ফ্রান্স। আচ্ছা, এরপরে আছে কি, এরপর আছে ইউনেস্কো। ইউনেস্কো, এই ইউনিসেফ তো, ইউনিসেফ, CEF, এডুকেশনাল এন্ড চাইল্ড, ইউনিসেফ। ইউনেস্কোর হচ্ছে ফ্রান্সের প্যারিস। দ্যাট কি বলি না বলি, ভুল বলতেছে। এখানে বলছি ইউনেস্কো, ইউনেস্কো হচ্ছে ইউনেস্কো, আর ইউনিসেফের হচ্ছে আপনার হচ্ছে নিউ ইয়র্কে। ওকে, তাহলে নিউ ইয়র্কে আর কি, এর অ্যান্সার হবে নিউ ইয়র্ক। আর ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের প্যারিসে, প্যারিস। আর এই জাতিসংঘ তো হচ্ছে নিউ ইয়র্কে, জাতিসংঘ হচ্ছে নিউ ইয়র্কে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই যে মাতৃভাষা, এটা আসলে ইউনিসেফ প্রদান করে না, এটা প্রদান করে হচ্ছে ইউনেস্কো। তাহলে ইউনেস্কো প্রদান করে, এটা কে প্রদান করে? ইউনেস্কো। ক্লিয়ার? তাহলে এটা কে প্রদান করে বলেন তো? ইউনেস্কো প্রদান করে। দেখেন, এটা জাতিসংঘ প্রদান করে না, এটা ইউনেস্কো প্রদান করে। কাহিনী কি? কাহিনী এখানে একটাই, সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন। UNESCO, এটার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশন। তাহলে ইউনাইটেড নেশনস, নেশনস ডেভেলপমেন্ট। দেখেন এডুকেশনাল, প্রথমটা হচ্ছে ইতে হচ্ছে এডুকেশন, মানে এডুকেশন থেকে এডুকেশনাল, এসতে মানে হচ্ছে সায়েন্টিফিক, আর সিতে মানে হচ্ছে কালচারাল। তার মানে এখানে শিক্ষা, জাতিসংঘ বিষয়ক শিক্ষা, বিজ্ঞান, আর হচ্ছে কি বলতো, শিক্ষা বিজ্ঞান ও, শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক। তাহলে সংস্কৃতি বিষয়ক যে সংস্থা রয়েছে, এই সংস্থা হচ্ছে এই ইউনেস্কো। ওকে, তাহলে এটার নাম কি বলেন তো? ইউনেস্কো। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ওকে, এখানে সংস্কৃতির কথাটা বলা থাকার কারণেই, এই সংস্কৃতি কালচার কথা বলা থাকার কারণে এটা কালচারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন পরবর্তী বলছে জব্বারের বলি খেলা, এরা কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা? জব্বারের বলি, জব্বারের বলি খেলা এটা কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা? সবাই একটু কমেন্ট করবেন, জব্বারের বলি খেলা এটা কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা? সবাই একটু দ্রুত একটু কমেন্ট করবেন, জব্বারের বলি খেলা এটা কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা? বলছে রংপুর, ময়মনসিংহ, রংপুর, ময়মনসিংহ, বরিশাল এবং হচ্ছে চট্টগ্রাম। তাহলে কোন অ্যান্সার জেলা হবে? সবাই একটু অ্যান্সার করবেন। জব্বারের বলি খেলা রংপুর হবে না তো? এটার অ্যান্সার রংপুর হবে না তো, এটার অ্যান্সার হবে চট্টগ্রাম। জব্বারের বলি খেলা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত খেলা, বুঝতে পারছেন? এবার আসেন নেক্সট, বলছে কি, বলছে স্বপ্ন যেটা সেটা, বলছে স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দিবে না। উক্তিটি কার? এই উক্তিটা আপনাদের বলতে হবে সবারকে, হ্যাঁ সবাইকে একটু দ্রুত একটু বলতে হবে এই উক্তিটা আসলে কার। স্বপ্ন সেটা নয় যেটা তোমাকে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেবে না বা দেয় না। সবাই
ওখানে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, সক্রেটিস, বিল গেটস, এপিজে আব্দুল কালাম আজাদ, আবুল কালাম আর কি, হ্যাঁ, এপিজে আবুল কালাম। তারপর বলেন দেখি অ্যান্সার কোনটা, রবীন্দ্রনাথ হবে, সক্রেটিস হবে, বিল গেটস হবে, নাকি এপিজে আবুল কালাম আজাদ? 24 নাম্বার লালমনিরহাট হবে না ভাই, 24 নাম্বার হবে হচ্ছে চট্টগ্রাম। জব্বারের বলি খেলা হচ্ছে চট্টগ্রামে আর কি। মুক্তা রানী সরকার বলছে সক্রেটিস না, সক্রেটিসের তো না, সক্রেটিসের বিখ্যাত গ্রন্থ মানে বিখ্যাত উক্তি হচ্ছে নো দাই সেলফ, মানে নিজেকে জানো। সক্রেটিসের এটা আজকে আর কি। সক্রেটিস হবে না, সবাই সক্রেটিস দিচ্ছেন কেন? সক্রেটিস না তো, এটা হচ্ছে এই বিথিরানি, সক্রেটিস না বাপু। আবার শাপলা বলতেছে সক্রেটিস না, সক্রেটিস না তো, সক্রেটিস হবে না। এপিজে আবুল কালাম আজাদ হচ্ছে এটা সঠিক আছে। ভারতের যিনি হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন আর কি, হ্যাঁ, পরমাণু বিজ্ঞানী রাষ্ট্রপতি ছিলেন এপিজে আবুল কালাম আজাদ। এই এপিজে আব্দুল কালাম আজাদ, যিনি আবুল কালাম আজাদ বা আব্দুল কালাম আজাদ এটাই বলেন না কেন, তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন আর কি, বুঝতে পারছেন, অনেক জ্ঞানী প্রজ্ঞাবান মানুষ ছিলেন আর কি। ওকে ওকে, এবার দেখেন বলছে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস, এটা আপনাদের পরীক্ষায় কিন্তু বারবার আসবে, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়, বুঝতে পারছেন? তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষা আসবে। বিশ্ব ম্যালেরিয়া দিবস, সবাই দ্রুত একটু করলেন, ম্যালেরিয়া দিবস কবে পালিত করা হয়? প্রতি বছর, হ্যাঁ, 25 এপ্রিল বিশ্বব্যাপী ম্যালেরিয়া দিবস পালিত করা হয়ে থাকে প্রতি বছর। হ্যাঁ, প্রতি বছর 25 এপ্রিল, হ্যাঁ, 15 এপ্রিল না, আবার 18 এপ্রিল না, 13এপ্রিলও না, তাহলে অ্যান্সার হবে 25 এপ্রিল। প্রথম একজন অ্যান্সার করেছেন যিনি চৈতি, অসংখ্য ধন্যবাদ আপনাকে নাইমা লাকি, থ্যাংক ইউ। আরে নাইমা লাকি, অ্যান্সার হচ্ছে 25 থ্যাংক ইউ, সমস্যা নেই, তুমি ভুল করছো, শিখে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আহ, ভুল করলেই শেখা যায়, ভুল না করলে আসলে শেখা যায় না, বুঝতে পারছেন? ওকে সবাই সবাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে কি, এটা অ্যান্সার হবে 25 এপ্রিল। নেক্সট কোশ্চেন আমরা যাই একটু, হ্যাঁ, 27 নাম্বার, স্বাস্থ্য বাতায়নের জরুরি, 26 কোথায় গেল, হ্যাঁ ম্যালেরিয়া, 27, স্বাস্থ্য বাতায়নের জরুরি সেবা নাম্বার কত? এগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অ্যান্সার আসবে বারবার, বুঝতে পারছেন? স্বাস্থ্য বাতায়নে সবাই একটু, স্বাস্থ্য বাতায়নে কোনটা? 999, এটা তো সবাই জানেন, জরুরি সেবা, হ্যাঁ, জরুরি সেবা আর কি, জরুরি সেবা হচ্ছে 999। স্বাস্থ্য বাতায়ন হচ্ছে 16263, এটা হচ্ছে স্বাস্থ্য বাতায়ন। ওকে, স্বাস্থ্য বাতায়ন 1626 নাম্বারে, এটা হচ্ছে স্বাস্থ্য বাতায়ন। এবার আসেন নেক্সট কোশ্চেনে, আমরা দ্রুত একটু যাব কারণ অনেকটা সময় হয়ে গেছে। এবার দেখেন 28 নাম্বারটা কি বলছে, নিচের কোন সংস্থাটি সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? ওআইসি, ওআইসি সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব, জেদ্দা, সৌদি আরব। সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? নেপালের কাঠমান্ডু, কাঠমান্ডু নেপাল। ওকে স্যার, এবারে ন্যামের তো কোনো সদর দপ্তরে নাই, ন্যামের কোনো, বলছে কোনো
সদর দপ্তর, সদর দপ্তর নাই, ওকে। যেমন কি কি সদর দপ্তর নাই, যেমন G7, তারপর ন্যাম, ঠিক আছে, এগুলো সদর দপ্তর নাই। তাহলে এই বিমেস্টেক যেটা আছে এইটা সদর দপ্তর অবস্থিত ঢাকা, ওকে, ঢাকায় এই বিমেস্টেকের সদর দপ্তর অবস্থিত। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা চাইছে, সদর দপ্তর বাংলাদেশে, তাহলে বাংলাদেশ হচ্ছে, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার, ওকে। তাহলে অ্যান্সার কি, ডি নাম্বার। এবার আসেন, ভূ স্থির উপগ্রহের সময়কাল কতক্ষণ থাকে, 24 ঘন্টা, 365 দিন, 30 দিন, নাকি 12 ঘন্টা? সবাই দ্রুত একটু কমেন্ট করবেন, সবাই দ্রুত একটু কমেন্ট করবেন। ভূস্তর, পৃথিবী আবর্তনের গতির সাথে সামঞ্জস্য রেখে ভূস্তরের কি করা হয়, আর এটা ঘুরে আসতে সময় লাগে মাত্র হচ্ছে 24 ঘন্টার মতো সময় লাগে। তাহলে ভূস্থির উপগ্রহের সময়কাল, তাহলে ভূস্থির উপগ্রহের সময়কাল কতক্ষণ? সবাই দ্রুত একটু অ্যান্সার করবেন। সবাই দ্রুত একটু ভূস্থির ভূস্থির উপগ্রহের সময়কালটা বলবেন সবাই, দ্রুত দ্রুত। ওকে, সবাই দ্রুত একটু, তাহলে এটার অ্যান্সার কত হবে বলেন তো? এটার অ্যান্সার হচ্ছে 24 ঘন্টা অ্যান্সার হবে, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে যাই, নিচের কোনটি পরিমাপে রিক্টার স্কেল এর ব্যবহৃত করা হয়? রিক্টার স্কেল কোন ক্ষেত্রে ব্যবহৃত করা হয়? রিক্টার স্কেল, রিক্টার স্কেল যেটা আর কি, ঠিক আছে, নদীর স্রোত মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়, নদীর স্রোত। এরপরে বলা হচ্ছে ভূমিকম্প, সুনামি এবং বাতাসের গতি, সুনামি এবং বাতাসের গতি, সবাই। এটা সবার পাওয়ার কথা, এটা তো আসলে খুব বেশি একটা কঠিন না, তাই না? খুব কি বেশি কঠিন এটা? আশা করি খুব বেশি এটা কঠিন না, কারণ এটা খুবই সহজ। আমরা ভূমিকম্প মাপি, ভূমিকম্পে মাপার সময় কোন যন্ত্র ব্যবহার করা হয় এটা সবাই জানেন, ঠিক আছে। আচ্ছা স্যার, অ্যাপ্লাই করতে পারবো কবে থেকে? পারবেন, খুব শীঘ্রই পারবেন আর কি। এবার দেখেন, বলছে কি, বলছে হচ্ছে ভূমিকম্প, তাহলে অ্যান্সার হচ্ছে ভূমিকম্প। আমি একটু দ্রুত একটু যাই, হ্যাঁ, সলভ করে দেয় আপনাদেরকে, দ্রুত একটু সলভ করে দেয়, তাহলে আশা করি আপনারা সলভ করে নিলে ইনশাল্লাহ বেশি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। সবাই দ্রুত একটু কমেন্ট করবেন, হ্যাঁ, রেসপন্সটা একটু করবেন সবাই, সবাই দ্রুত একটু রেসপন্স করবেন ইনশাল্লাহ। আমি তাহলে সামনের দিকে একটু আগে যাচ্ছি একটু দ্রুত গতিতে। আচ্ছা এবার দেখেন 31 নম্বর বলছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা হচ্ছে অভিন্ন মুদ্রা, হ্যাঁ, ইইউ। এই ইইউ এটার পূর্ব নাম ছিল ইইসি, নাম কি ছিল? ইইসি, এখান থেকে ইইউ গঠন করা হয়। এরপরে এই ইউ এর হচ্ছে বিশ্বের বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক অর্থনৈতিক যে জোট আছে সেই জোটটা হচ্ছে ইইউ। আচ্ছা, ইউ এর সদর দপ্তর অবস্থিত, সদর দপ্তর ব্রাসেলস।
ব্রাসেলস, বেলজিয়াম। ওকে, এরপরে সদস্য সংখ্যা, সদস্য দেশ 27টি। এরপরে লিখবেন হচ্ছে অভিন্ন মুদ্রা, অভিন্ন একক মুদ্রা ইউরো। ওকে, এটা জনক কে? রবার্ট মুন্ডেল। রবার্ট মুন্ডেল, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের আলোচনা। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন। তাহলে ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। এবার দেখেন পরবর্তীতে বলতে টেকসই উন্নয়ন, উন্নয়নের লক্ষ্যমাত্রা, তার মানে এটা হচ্ছে এসডিজি। এসডিজি লক্ষ্যমাত্রা হচ্ছে 2016 সাল থেকে, 2016 সাল থেকে কত, 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। আবার যেমন এমডিজি ছিল, এমডিজি নামে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? আর এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্টস, ডিইবিই, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, দেখেন তাহলে এসডিজির ক্ষেত্রে গেল, এমডিজির ক্ষেত্রে গেল। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, এরপরে এর লক্ষ্যমাত্রা কতটা? এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। তাহলে এর লক্ষ্যমাত্রা কতটি? 17টি, ঠিক আছে? তাহলে এসডিজির লক্ষ্যমাত্রা 17টি। এর 4 নাম্বার একটা লক্ষ্যমাত্রা আছে, এটা মানসম্মত শিক্ষা আর কি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। মানসম্মত শিক্ষা আর কি, এটা ভালো করে পড়বেন আর কি। তাহলে মানসম্মত শিক্ষা। এবার আসেন, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। আচ্ছা, এবারে দেন নেক্সট কোশ্চেনে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ওই সময় কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন। ওই সময় কে ছিলেন বলেন তো? ইন্দিরা গান্ধী। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়ে গেল, ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট। এটা হচ্ছে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। আর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন যেমন সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, এরপরে প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। আর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কারণ হচ্ছে আপনি জানেন যে শেখ মুজিবুর রহমান ওই সময় ফিরে আসার পরে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেছিলেন। ওকে, এবার আসেন পদ্মা সেতু রিক্টার স্কেল ভূমিকম্প সহনীয় মাত্রা কত? 6, 7, 4, 9 এবং হচ্ছে 3। মানে রিক্টার, পদ্মা সেতুতে যদি রিক্টার স্কেল থাকে, এই রিক্টার স্কেলের মাত্রার নম্বর কথা বলছে, বুঝতে পারছেন? তাহলে এই রিক্টার স্কেলের মাত্রা কত? দেখেন পদ্মা সেতু তো আর ধরেন আমরা যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, তো ইউজুয়ালি 7 মাত্রার ভূমিকম্প হয়, তখন 7 মাত্রার ভূমিকম্প হলে যদি ভেঙে পড়ে, তাহলে এত তো বড় রেল সেতু করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 9 মাত্রার। বুঝতে পারছেন? কত অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে 9। ক্লিয়ার? এবার আসেন কোন তারিখ হতে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়? তাহলে কোন তারিখ হতে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়? বাংলাদেশ প্রথম 10 জানুয়ারি বঙ্গবন্ধু আসলেন। 11 জানুয়ারি 1900 কত সাল বলেন তো? 72 সাল। সংবিধান মানে মনে রাখবেন 72। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন হচ্ছে কে? শেখ মুজিবুর রহমান, এই 11 তারিখে। তাহলে এখন এইভাবে করে ধাপে ধাপে সালগুলো চলে যায়, সংবিধান রচনা কমিটি গঠন করা হয়, তাদের প্রণয়ন কমিটি গঠন করা হয়, বৈঠক বসে, এরকম করে করে 12 অক্টোবর
12ই অক্টোবর, খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ। 12ই অক্টোবর 1972 এই দিন সংবিধান গৃহীত হয়। সংবিধান গণপরিষদে গৃহীত হয়। গণপরিষদে গৃহীত হয়। ওকে, এরপরে 4 তারিখ, 4 নভেম্বর সংবিধান দিবস বলা হয়। 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। এরপর আসলে 16 তারিখ, 16ই ডিসেম্বর, যেটা আমাদের হচ্ছে বিজয় দিবস। এই 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে 16ই ডিসেম্বর এটাকে কেন্দ্র করে পরবর্তীতে কি করা হয়, এই দিনে কার্যকর করা হয়। তাহলে 16ই ডিসেম্বর কার্যকর করা হয়। এইখানে তাহলে অ্যান্সার হচ্ছে 16ই ডিসেম্বর 1972 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে 16ই ডিসেম্বর 1972। আচ্ছা, এখন দেখেন এইখানে যারা 16ই ডিসেম্বর 1972 বলেছেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। দেখেন অনেকে আবার কি বলছেন, অনেকে অন্যগুলোর অ্যান্সার বলেছেন, অন্যগুলোর অ্যান্সার হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সবাই কি বুঝতেছেন আমার কথাগুলো? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতেছেন? ভালোভাবে শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে না? শোনার তো কথা। ওকে, এবার আসেন পরবর্তীতে নেক্সট। সবাই ক্লিয়ার, বুঝতেছেন? এবার আসেন বাংলাদেশের মেট্রো রেল, বলছে মেট্রো রেল প্রকল্প সহায়তাকারী দেশ কোনটা? বাংলাদেশের মেট্রো রেল সহায়তাকারী দেশ বলছে, ফেসবুকে সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, আমি আমরা ব্যবস্থা করতেছি। দেখি ভাই, ফেসবুকে সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, আমরা ঠিক করছি। আচ্ছা, কি জানি বললাম, তাহলে বাংলাদেশকে সহায়তাকারী কারা মেট্রো রেলে? মেট্রো রেলে কারা সহায়তা করছে বলেন তো? মেট্রো রেলে কারা সহায়তা করছে? মেট্রো রেলে কি চীন সহায়তা করছে? না, চীন সহায়তা করে নাই, বুঝতে পারছেন? চীন পদ্মা সেতুতে সহায়তা করছে। পদ্মা সেতুতে, ওটা ওখানে রাখেন, আমি কমলে আমি দিব না। চীন পদ্মা সেতুতে সহায়তা প্রদান করছে। চীন পদ্মা সেতুতে সহায়তা প্রদান করছে, কিন্তু কিন্তু এরপর জাপান, জাপান আছে। রাশিয়া যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর, ঠিক আছে, রূপপুর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে রাশিয়া সহায়তা করছে। জাপান সহায়তা করছে হচ্ছে মেট্রো রেলে। ভারত সহায়তা করছে রামপাল, রামপাল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র। ওকে, এরপর চীন সহায়তা করছে হচ্ছে এই যে পদ্মা সেতুতে আর কি, হ্যাঁ পদ্মা সেতুতে আর এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে, এগুলোতে সহায়তা করছে। হ্যাঁ, আর হচ্ছে জাপান সহায়তা করছে মেট্রো রেলে। এবার আসেন নেক্সট কোশ্চেন, বাংলাদেশ সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। তাহলে বাংলাদেশ সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন খাত থেকে? সবাই একটু দ্রুত বলতে হবে। বাংলাদেশ সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন খাত থেকে? কোন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে? পোশাক খাত থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি, বাংলাদেশ, বাংলাদেশ সবচেয়ে সবচেয়ে বেশি বেশি পোশাক, পোশাক, আরে 2 ঘন্টা, পোশাক রফতানি করে, রফতানি করে, সবচেয়ে বেশি পোশাক রফতানি করে কোথায় বলেন তো? সবচেয়ে বেশি পোশাক রফতানি করে যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্রে। আর দ্বিতীয় সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ রফতানি করে জার্মানিতে। ঠিক আছে, জার্মানিতে আর কি সর্বোচ্চ রফতানি করে। এবার আসেন নেক্সট, শিখা চিরন্তন, এটা কোথায় অবস্থিত? শিখা চিরন্তন, সবাই দ্রুত একটা অ্যান্সার করুন। শিখা চিরন্তন এটা কোথায় অবস্থিত? আচ্ছা, শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান, নাম শুনেছেন? এই সোহরাওয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দান যেটা, এই সোহরাওয়ার্দী উদ্যানে হবে।
শিখাতে আছে। ওকে, এবার আসেন, দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এটা বলতে হবে সবাইকে, সবাই দ্রুত এটা বলেন। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ওকে, সবাই একটু দ্রুত একটু কমেন্ট করেন। সবাই একটু দ্রুত, আচ্ছা কি কমেন্ট করেছেন সবাই দেখি। ওকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, থ্যাংক ইউ সো মাচ। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় অবস্থিত? পাবনা। তাহলে পাবনা ঈশ্বরদীতে নাকি? তাহলে পাবনা ঈশ্বর দিতে এইটা অবস্থিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার দেখেন পরবর্তীতে বলছে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি কে নিয়োগ দেন এটা সবাই বলেন। যেমন প্রধানমন্ত্রী জনগণের ভোটে হয়, কিন্তু এই প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে কে বলেন তো? রাষ্ট্রপতি। মানে যে যার কাছ থেকে শপথ বাক্য পাঠ করবে তার কাছেই হচ্ছে কি করবে, তার কাছে মানে পদত্যাগ পত্র জমা দেবে। আচ্ছা, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন হচ্ছে স্পিকারের কাছে, স্পিকার। ওকে, রাষ্ট্রপতি শপথ বাক্য কার কাছে করেন? স্পিকারের কাছে। আর স্পিকার শপথ বাক্য পাঠ করেন হচ্ছে রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, আইন ও বিচার ও সংসদ বিষয়ে যে মন্ত্রণালয় আছে। তার মানে যেমন রাষ্ট্রপতি কিছুদিন আগে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন স্পিকারের কাছে, বুঝতে পারছেন? আবার স্পিকার পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে করবেন, প্রধানমন্ত্রী করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র গ্রহণ করবেন। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। তাহলে নিয়োগ কে দিবে? রাষ্ট্রপতি নিয়োগ দিবে। এটা একটা সাংবিধানিক বড় পদ, এই জন্য নিয়োগ। এবার দেখেন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা, দেখেন মুক্তিযুদ্ধের সময় কি বললাম, মুক্তিযুদ্ধের সময়, তাই না? এটা ছিল 1 নাম্বার সেক্টর অধীনে। ঠিক এই অংশটা ছিল 2 নাম্বার সেক্টর অধীনে। এই অংশটা ছিল 3 নাম্বার সেক্টর, এটা ছিল 4 নাম্বার, এটা ছিল 5 নাম্বার, শেষ। এইখান থেকে এই পর্যন্ত এটা ছিল 6 নাম্বার সেক্টর অধীনে। এইখান থেকে এটা পর্যন্ত ছিল 7 নাম্বার, এটা ছিল 8 নাম্বার, আর এটা ছিল 9 নাম্বার। 10 নাম্বার সেক্টর তো ছিলই না। আর এই জায়গাতে এই অংশটার মধ্যে ছিল 11 নাম্বার সেক্টর। ঠিক আছে, দেখেন নিমিশের মধ্যেই শেষ। তাহলে যেমন 1 নাম্বার সেক্টরের মধ্যে কারা কারা ছিল? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অংশটা, কক্সবাজার এই অংশটা, এটাও ছিল। 2 নাম্বারের মধ্যে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এই অংশটা ছিল। তার মানে ঢাকা কত নম্বর সেক্টর, এটা যদি বলা হয় পরীক্ষা প্রশ্ন আসে, ঢাকা কত নাম্বার এই প্রশ্নটা যদি আসে, তাহলে অ্যান্সার কত হবে বলুন তো? অ্যান্সার হবে 2। তাহলে অ্যান্সার কত হবে? 2। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছে। এবার আসেন পরবর্তীতে নেক্সট কোশ্চেন। কোন 2টি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? কোন 2টা দেশ? প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাথে সীমান্ত আছে অনলি 2টা দেশের সাথে। কয়টা দেশের সাথে? 2টা দেশের সাথে সীমান্ত আছে। একটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা দেশের সাথে সীমান্ত আছে 3 পাশে, সেটার নাম ভারত। আর এখান থেকে এই পর্যন্ত একটা দেশের সাথে সীমান্ত আছে, তার নাম হচ্ছে মায়ানমার। ঠিক আছে, বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে সেই নদীটার নাম নাফ নদী। কোন নদী? নাফ নদী। আর বাংলাদেশ আর ভারতকে বিভক্ত করেছে সেই নদীটার নাম হচ্ছে হারিয়া ভাঙ্গা নদী। হারিয়া ভাঙ্গা নদী। এই হারিয়া ভাঙ্গা নদী অবস্থিত সাতক্ষীরা জেলায়। কোন জেলা? সাতক্ষীরা। তাহলে সাতক্ষীরা জেলা অবস্থিত হচ্ছে হারিয়া ভাঙ্গা নদী। ওকে, আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ওকে,
তাহলে এখন বাংলাদেশের কোন দুইটি বলছে, কোন দুইটি দেশের সাথে বাংলাদেশ সীমান্ত আছে, তাহলে এখানে ভারত পাকিস্তান তো হবে না, ভারত চীনও হবে না, ভারত মায়ানমার হবে। বুঝতে পারছেন? দ্রুত একটু অ্যান্সার করে ফেলবেন, আমি একটু দ্রুত যাব কারণ অনেকগুলো এমসিকিউ আছে আপনাদের সাথে। এবার আসেন নেক্সট কোশ্চেন আমরা যাই। সার্কের আবহাওয়া সদর কোথায় অবস্থিত? সার্কের আবহাওয়া সদর অবস্থিত নয়াদিল্লি ভারত, ঢাকা, কলম্বো নাকি কাঠমান্ডু? অ্যান্সার করবেন, একটু দ্রুত একটু অ্যান্সার করবেন। ওকে, সবাই একটু দ্রুত একটু কমেন্ট করে ফেলেন। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, সবাই সবাই। ওকে, এটা অনেকে অ্যান্সার করতেছেন, ভুল করতেছেন আর ঠিক করতেছেন। অ্যান্সার হচ্ছে যে ঢাকা। হুম, তাহলে এটা আবহাওয়া কেন্দ্র অবস্থিত কোথায়? ঢাকায়। আচ্ছা, এবার আসেন, দেশের প্রথম, দেশের তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি? বলছে যে যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম এমভি বাঙালি, এমভি বাংলাদেশি, তারপরে এমভি মধুমতি, এমভি বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু তো আবার প্রশ্নই আসে না এখন, তাহলে এমভি কি হবে বলেন তো? বাঙালি না বাংলাদেশি, দুটোর মধ্যে একটা হবে। সবাই একটু বলতে পারেন এমভি কোনটা হবে, আমি বলে দিচ্ছি, দ্রুত একটু বলে দিচ্ছি, এমভি বাঙালি অ্যান্সার। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে এমভি বাঙালি। এবার আসেন নেক্সট তৈরি, বলছে নোয়াখালীর পূর্ব নাম কি? এটা বলেন। নোয়াখালীর পূর্ব নাম সুধারাম, হাতিয়া, সোনাপুর, চর জব্বার। দেখেন নোয়াখালীর সাথে এগুলো সবগুলো জড়িত জড়িত, নানাভাবে জড়িত, কিন্তু এই এককভাবে পূর্ব নাম যেহেতু চাইছে, হাতিয়া হচ্ছে তাদের একটা কিসের নাম বলেন তো? হাতিয়া, হাতিয়াটা হচ্ছে উপজেলার নাম, একটা জায়গার নাম হাতিয়া। ঠিক আছে, এটা চরের নাম। ভাষাঞ্চরের নাম নিশ্চয়ই শুনছেন। এই ভাষাঞ্চর অবস্থিত হচ্ছে এই হাতিয়াতে। কোথায় অবস্থিত? হাতিয়াতে অবস্থিত। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম বলা হয়। কি বলা হয়? সুধারাম। ওকে, সবার আগে অ্যান্সার করেছেন আমাদের এখানে চৈতি। চৈতিকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খুবই ট্যালেন্টেড একটা মেয়ে আর কি চৈতি। ওকে, এরপর রিমা খাতুন আছেন আমাদের সাথে, মেডিসিন নামে একজন আছেন আর কি, নাইমা লাকিকে থ্যাংক ইউ সো মাচ। মেয়েটা খুবই পরিশ্রম করে, কষ্ট করে, ক্লাস করে। এরপরে আছেন হচ্ছে সঞ্জীব, সঞ্জীব। ওকে, সঞ্জীব ভাই আমাদের সঙ্গে আছেন, অনেকক্ষণ ধরে আমি ক্লাসে লক্ষ্য করছি। তারপরে রিমা খাতুন আছেন আমাদের সাথে, বর্ষা আছেন, বর্ষা এজনকে মেবি ট্যাগ দিয়েছিলেন, মানে ট্যাগ বলতে দিয়েছিলেন আর কি। ওকে, বিথি রানী, বিথি রানীও আমাদের সঙ্গে প্রথম থেকে ক্লাস করছেন, মেডিসিন আছেন। ওকে, যারা যারা একটু কমেন্ট করছেন আপনারা একটু কমেন্ট করেন, তাহলে আপনাদের কমেন্ট গুলো পড়ে আর কি আপনাদেরকে চেনা যায় আর কি। হ্যাঁ, ওকে, একটু কমেন্ট করবেন একটু সবাই একটু, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে আর কি, আমার জন্য সুবিধা হবে আপনাদেরকে চিনতে। হ্যাঁ, ওকে, এবার লক্ষ্য করেন, তাহলে আমরা নোয়াখালীর পূর্ব নাম, এটার নাম হচ্ছে সুধারাম। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম সুধারাম। এবার যান পরবর্তী, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা সবার পাওয়ার কথা। এটা আসলে ভুল করা যাবে না, কারণ এটা হচ্ছে, আমি যদি বলি ভুল না করে বলি, সেটা হচ্ছে শাহবাগে তো না, শাহবাগে জাতীয় জাদুঘর শাহবাগে। ঠিক আছে, গণভবন বলছেন, উত্তরা গণভবন, এটা নাটোরে অবস্থিত, উত্তরা গণভবন এটা নাটোরে। বঙ্গভবন হচ্ছে এই যে মতিঝিলে আর কি, মতিঝিলে বঙ্গভবন। ঠিক আছে, এরপরে আপনার যদি বলি শাহবাগ যেটা আছে, শাহবাগ তো হবে না, তাহলে গণভবন হবে নাকি? চৈতি থ্যাংক ইউ সো মাচ। 46 নাইমা লাকি থ্যাংক ইউ সো মাচ।
রিমা শাহ, ওরে মুক্তা রানী সরকার না, শাহবাগ হবে না, গণভবন হবে, গণভবন। হ্যাঁ, রিমো, রিমা খাতুন, শাহবাগ হবে না ভাইয়া, গণভবন হবে। যেটা শেখ হাসিনা বাড়ি ছিল ওটাই হচ্ছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? এটা আর কি শেখ হাসিনা যেটা বাসা ছিল। ওকে, তাহলে এটা কি বললাম বলেন তো? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে গণভবন। আসেন আমরা একটু দ্রুত যাই। বলছে কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? তাহলে বাংলাদেশের ফুসফুস বলা হয় একটা জায়গাকে, সেই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। যেমন সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000, আয়তন হচ্ছে 10,000 কিমি। তো এই 10,000 কিমির মধ্যে দুইটা দেশ আছে, একটা হচ্ছে ভারত, একটা বাংলাদেশ। এই বাংলাদেশের সাথে সম্পর্কিত হচ্ছে 62%, হ্যাঁ, আর ভারতের সাথে সম্পর্কিত হচ্ছে 38%। ঠিক আছে, এই বাংলাদেশের সাথে প্রায় 6,017 মতো আছে, 6,017। আচ্ছা, সুন্দরবনের সাথে জড়িত জেলা আছে মোট 5টি। তাহলে 5টি জেলা জড়িত। ঠিক আছে, 5টি জেলা জড়িত। একটা হচ্ছে বাঘ সাঁতারে খুব পটু। হ্যাঁ, তাহলে বাঘ সাঁতারে খুব পটু, এটাকে মনে রাখতে পারি। তাহলে বাতে বাগের হাট, এই বা সমান হচ্ছে বাগেরহাট জেলা, বাগেরহাট জেলা। সাঁতারতে সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা। এরপরে আছে খুতে খুলনা, খুদে খুলনা। বতে বরগুনা। এরপরে পটুয়াখালী, পটুতে পটুয়াখালী। ঠিক আছে, এরকম করে মোট 5টা জেলা আর কি। এই 5টা জেলা এখানে অবস্থিত। ওকে, ক্লিয়ার সবাই? এবার আসেন, সুনীল অর্থনীতি বলা হয় নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি। সুনীল অর্থনীতি বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে সমুদ্র অর্থনীতিকে। কাকে বোঝায় বলেন তো? সমুদ্র অর্থনীতিকে বোঝায়। ক্লিয়ার? সমুদ্র অর্থনীতিকে হচ্ছে সুনীল অর্থনীতি বোঝায়। এখন এই সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি, এটা হচ্ছে গুন্টার পাউলি নামে একজন আছেন, গুন্টার পাউলি, গুন্টার পাউলি। ইনি তার একটা বইয়ের মধ্যে ইনি এই শব্দটা প্রবর্তন করেন, যেটা বলা হয় ব্লু ইকোনমি বলা হয়। কি ইকোনমি? ব্লু ইকোনমি। ওকে, যেমন ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় ব্লু ইকোনমি। ওকে, ইকোনমি, ইকোনমি বোঝায়। ঠিক আছে, তাহলে সমুদ্রের সাথে এই কথাটা জড়িত। এবার আসেন নেক্সট, 49 নম্বর বলছে নিপোর্ট কোন সংখ্যার সাথে জড়িত? নিপোর্ট হচ্ছে জনসংখ্যার যে রিপোর্টটা প্রকাশ করে, আদমশুমারি হয় মাঝে মাঝে, এই জনসংখ্যার সাথে সম্পর্কিত বা আদমশুমারির সাথে, আদমশুমারি, আদমশুমারির সাথে সম্পর্কিত বা জনসংখ্যার সাথে সম্পর্কিত হচ্ছে নিপোর্ট। কি সম্পর্কিত? নিপোর্ট সম্পর্কিত। সবাই একটু দ্রুত একটু কমেন্ট করবেন, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি তাড়াতাড়ি যাইতে পারবো। এবার দেখেন পরবর্তীতে কি বলছে, ওয়ান গালা। ওয়ান গালা উৎসবটা কাদের? যেমন আমরা একটা ছন্দ পড়েছিলাম, গারওয়ান চাবি রেখে, বলে দিচ্ছি এটা, এটা মনে রাখেন। গারওয়ান, গারওয়ান চাবি রেখে, চাবি রেখে জলসা দেখে। জলসা তো বোঝেনি নাকি? আচ্ছা, এখানে গারোতে যে উপজাতিটার কথা বলা হয়েছে, এই উপজাতিটার নাম হচ্ছে গারো, লিটলি গারো। তাদের ওয়ানতে হচ্ছে ওয়ান গালা হচ্ছে উৎসবের নাম। ওকে, এই চা সমান সমান হচ্ছে চাকমা, আর তাদের উৎসবের নাম হচ্ছে বিজু উৎসব। রেখে, রেখেতে হচ্ছে রাখাইন, রাখাইন। তাদের যে উৎসবের নাম আছে জলকেলি, জলকেলি, জলকেলি উৎসব। ঠিক আছে,
দেখেন আমার সাথে একটা কথা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে যে গারওয়ান চাবি রেখে জলসা দেখে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে গারওয়ান চাবি দেখে কি দেখে? জলসা খেলে। এরপরে নেক্সট ক্লাস, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র দ্বিতীয়, তাহলে চাকমা, চাকমার পরে মারমা। হ্যাঁ, তাহলে চাকমা দেখেন, চাকমা যেটা আছে এই চাকমা, তারপর আছে মারমা, তারপরে আছে হচ্ছে চাকমা, মারমা, তারপরে নাম যদি আমরা বলি ত্রিপুরা, এরপরে সাঁওতাল, এগুলো। হ্যাঁ, তাহলে চাকমারা বৃহত্তম এই জন্য বাঙালি। বৃহত্তম কোথায়? বাঙালি। মারমারা দ্বিতীয় বৃহত্তম, এটা বসবাস করে বান্দরবানে, বান্দরবান। আর ত্রিপুরারা বসবাস করে খাগড়াছড়িতে, এদের প্রধান বাসস্থল হচ্ছে খাগড়াছড়ি। আর সাঁওতালরা প্রধান বসবাস করে হচ্ছে সমতলে, সমতল ইকুয়াল টু সমতল ভূমি যেগুলো রয়েছে সেগুলোতে, সমভূমি যেগুলো আছে ওগুলোতে বসবাস করে সাঁওতালরা। তাহলে দ্বিতীয় বৃহত্তম অ্যান্সার কোনটা হবে? দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মারমা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে মারমায়েড। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সবাই। আচ্ছা, কেমন লাগছে আপনাদের ক্লাসটা একটু আমাকে বলবেন। আপনারা তো অনেকক্ষণ ধরে আমার সাথে ক্লাস করছেন, আপনাদের কেমন লাগছে একটু বলবেন। হ্যাঁ, এবার দেখেন জলকেলি তাদের কাদের উৎসব? জলকেলি কাদের উৎসব? তাহলে রাখাইনদের, রাখাইনদের উৎসবের নাম হচ্ছে, উৎসব হচ্ছে জলকেলি। ঠিক আছে, রাখাইনদের উৎসবের নাম কি? জলকেলি। কারণ ওই যে আমরা একটা লাইন পড়লাম যে গারোয়ান চাবি রেখে জলসা খেলে, গারোয়ান, গারোয়ান চাবি রেখে, চাবি রেখে জলসা দেখে। তাহলে এই যে রেখে তো হচ্ছে রাখাইন, রাখাইন, আর জল তো হচ্ছে জলখালি উৎসব। বুঝতে পারছেন? তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার ওকে, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এটা কাদের উৎসব? রাখাইনদের উৎসব। এবার দেখেন পরবর্তী নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা যদি বলি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা এটা নিয়েও মত পার্থক্য আছে। 50টি হচ্ছে সরকারি মতে, সরকারি মতে হচ্ছে 50টি। হ্যাঁ, আর 45টি হচ্ছে বেসরকারি হিসাব, তারপর নবম দশম শ্রেণীর বই, এরকম করে অনেকগুলো আছে। সরকারি মতে হচ্ছে 50টি, সরকারি মতে কতটি? 50টি। এবার দেখেন বলছে সূর্যের হাসি কিসের প্রতীক? সূর্যের হাসি হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য। মা ও শিশুর স্বাস্থ্যের প্রতীক হচ্ছে সূর্যের হাসি। তাহলে মা ও শিশুর স্বাস্থ্যের হাসি হচ্ছে কি বলেন তো? সূর্যের। এবার দেখেন পরবর্তীতে আমরা কি বলছি, বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে? বাংলাদেশের প্রথম মুদ্রা কবে চালু হয়? সবাই একটু বলবেন। হুম, তারপর 55 নম্বর প্রশ্নটা একটু বলেন। মা ও শিশু। ওকে, আচ্ছা 23 মার্চ। আচ্ছা, এইটা একটু কনফিউশন না? আচ্ছা, কনফিউশন না একটু, 22 মার্চ না 4 মার্চ না 23 মার্চ? বলেন না, কনফিউশন কি না? তাই না? কনফিউশনের মধ্যে পড়ে গেছেন আপনারা নিজেরে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হচ্ছে 4 মার্চ, 23 মার্চ না কিন্তু। হ্যাঁ, 4 মার্চ আর
ভুল করা যাবে না। 4 মার্চ 1972। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু করা হয়েছে 1 টাকা আর 100 টাকা। এই দুটো হচ্ছে প্রথম মুদ্রা। 1 টাকা এবং 100 টাকা চালু করা হয়েছে বাংলাদেশ প্রথম। সরকারি হিসাব মতে বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 3টা, 1 টাকা, 2 টাকা আর 5 টাকা। আর বেসরকারি নোট হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। সরকারি নোট হচ্ছে মানে মোট নোট হচ্ছে আপনার হচ্ছে 10টা। নোট হচ্ছে কয়টা বলেন তো? 10টা। সরকারি নোট হচ্ছে কয়টা বলেন তো? সরকারি নোট হচ্ছে 3টা। আর ব্যাংক নোট, হ্যাঁ, এটাকে ব্যাংক নোট বলা হয়। ব্যাংক নোট হচ্ছে 7টা। ওকে, এরপরে দেখেন পরবর্তীতে আমরা যদি বলি জাতীয় আয়কর দিবস পালন করা হয় কত তারিখে? জাতীয় আয়কর দিবস খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে মনে হয়। এটা 15ই সেপ্টেম্বর হইতে পারে নাকি? 5 সেপ্টেম্বর, 10, 15, তাহলে এটা আয়কর দিবস হচ্ছে 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, মনে যেন থাকে। এবার দেখেন বাংলাদেশের প্রথম ইপিজেড। ইপিজেড মোট হচ্ছে টোটাল 10টা। ইপিজেড কয়টা? 10টা। এদের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। নাম্বার 1 সরকারি ইপিজেড, সরকারি ইপিজেড। এটা হচ্ছে বেসরকারি ইপিজেড। বেসরকারি ইপিজেড 2টা। ক্লিয়ার? সরকারি ইপিজেড হচ্ছে 8টা, বেসরকারি 2টা। ইপিজেড গুলোকে মনে রাখা যায় একটা ওয়েতে, হচ্ছে সিডি এমসি ইউআর্ক। সিডি এমসি ইউআর্ক, বুঝতে পারছেন? তাহলে সিডি এমসি ইউআর্ক হচ্ছে সিতে চট্টগ্রাম, ডিতে ঢাকা, এমতে মংলা, সিতে হচ্ছে কুমিল্লা, ইতে ঈশ্বরদী, ইউতে হচ্ছে উত্তরা, এতে হচ্ছে আদমজি, কেতে কর্ণফুলী, এরকম করে। তাহলে বাংলাদেশের প্রথম যে ইপিজেড সেটা হচ্ছে চট্টগ্রামের হালি শহর। তাহলে হালি শহর চট্টগ্রামে, হ্যাঁ, এইটা মনে রাখবেন আর কি। এবার দেখেন পরবর্তীতে 58 নাম্বার, ইপিজেড এর পূর্ণ রূপ কি? ইপিজেড এর পূর্ণ রূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং। দেখেন এক্সপোর্ট প্রসেসিং জোন, বানানটা দেখতে হবে। পারপাস জোন বলছে, পারপাস তো হবে না, প্রোডাক্ট হবে না, প্রোডিউসিং হবে না, তাহলে প্রসেসিং জোন হবে। কি হবে? প্রসেসিং জোন। রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল বলা হয়। তাহলে রফতানি প্রক্রিয়াকরণ যে অঞ্চল, এটাকে বলা হয় হচ্ছে ইপিজেড। ক্লিয়ার? তাহলে ইপিজেড বলা হচ্ছে রফতানি প্রক্রিয়া। বলছে কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয়? তাহলে সংবিধান গৃহীত হয় যেটা, সেটা হচ্ছে 4 নভেম্বর। নভেম্বর মাসের কোনো গৃহীত হয় না, একটা তারিখে গৃহীত হয়, সেটা হচ্ছে 4 নভেম্বর। আবার একটু দেখেন বাংলাদেশের প্রথম গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? এটা দ্রুত একটি আনসার।
ওকে, বাংলাদেশের প্রথম ইপিজেড পেয়েছেন? ও আচ্ছা, প্রথম কি বলছে স্পিকার, তাহলে বাংলাদেশের প্রথম স্পিকার হচ্ছে শাহ মোহাম্মদ আব্দুল হামিদ। ওকে, আর প্রথম ডেপুটি স্পিকার ছিলেন, তাহলে ডেপুটি স্পিকার স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার দেখেন পরবর্তীতে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? মূলনীতি হচ্ছে মোট 4টি। হ্যাঁ, একটা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, 2 নম্বর হচ্ছে গণতন্ত্র, 4 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ওকে, তাহলে এই হচ্ছে বাংলাদেশের মূলনীতি। তাহলে মূলনীতি কয়টা বলেন তো? 4টা। এবার আসেন, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের বিধানের কথা বলা হয়েছে? সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ অনুসারে এই নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদ? 118 নম্বর অনুচ্ছেদ। 118 নম্বর এখানে আছে অলমোস্ট। ওকে, এরপরে 108 হচ্ছে ওই কোড অফ রেকর্ড বলা হয়। হ্যাঁ, কোড অফ রেকর্ড বলা। এরপরে দেখেন বাংলাদেশ সংবিধানের যে অধ্যায়ে মৌলিক কথা বলা আছে, অধ্যায় মানে কি ভাগ, যেমন বাংলাদেশের সংবিধানের অধ্যায় আছে মোট হচ্ছে 7টা। তাহলে অধ্যায় আছে কয়টা বলেন তো? এই সরি, ভুল বললাম, অধ্যায় আছে 11টা। 7টা তো হচ্ছে তফসিল। আচ্ছা, এই অধ্যায় 11টার মধ্যে 1 নম্বর অধ্যায় আছে হচ্ছে প্রজাতন্ত্র। 2 নম্বর আছে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? এবার 3 নম্বর যেটা আছে মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার আছে 3 নম্বর। ঠিক আছে, 4 নম্বর 5 নম্বর এরকম করে করে ধাপে ধাপে এগুলো আছে। তাহলে এটার অ্যান্সার কি? সরি, এটার অ্যান্সার হচ্ছে 3 নম্বর। অ্যান্সার কি? 3 নম্বর। ওকে, এবার নেক্সট, বাংলাদেশ সংবিধানের মৌলিক অধ্যায়ের কয়টি আর্টিকেল আছে? বাংলাদেশ সংবিধানের মৌলিক অধ্যায়ের মোট আর্টিকেল আছে হচ্ছে 18টি। আর্টিকেল কয়টা আছে? 18টা আর্টিকেল আছে। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে 18টি আর কি। ওকে, তাহলে 18টি আর্টিকেল আছে। এবার দেখেন পরবর্তীতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? আইন প্রণয়নের ক্ষমতা বলেন, আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? এটা সবাই একটু কমেন্ট করবেন। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? কার হাতে বলতে পারবেন? সবাই কি চলে গেছেন নাকি? হ্যাঁ, আছেন। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে বলতে হবে সবাইকে? রাষ্ট্রপতির হাতে। কার হাতে? রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি তো আইন প্রণয়ন করবেন নাকি? স্বাক্ষর করলে না আইন প্রণয়ন হবে। আচ্ছা, এবার দেখ বলছি কি পরের প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় সংসদে অর্থ বিল উত্থাপন করেন? অর্থ বিল উত্থাপন করেন কে? তাহলে সংসদের অর্থ বিল উত্থাপন করেন। তাহলে অর্থ বিল যিনি উত্থাপন করবেন এটা তো স্বাভাবিক, তাহলে অর্থ যিনি মন্ত্রী থাকবেন ইনি অর্থ বিল উত্থাপন নাকি? গভর্নর তো সংসদের মধ্যে উত্থাপন করবেন না। তাহলে প্রধানমন্ত্রী তো অর্থ নিয়ে কাজ করবেন না। অর্থ সচিব তো তিনি সচিবালয়ের প্রধান, আর মন্ত্রী হচ্ছে অর্থমন্ত্রী, হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের প্রধান। বুঝতে পারছেন? তাহলে অর্থমন্ত্রী আর কি, এটা আনসার হবে অর্থমন্ত্রীর। আচ্ছা, এইটা আছে না, এই যে অর্থ বিল আছে না, এই অর্থ বিল অনুচ্ছেদে 81 নম্বর অনুচ্ছেদে আর কি, এটা 81 নং অনুচ্ছেদে আর কি উল্লেখ আছে আর কি। ঠিক আছে, 81 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। ওকে, 81 নং অনুচ্ছেদ। এরপরে দেখেন পরবর্তীতে কি বলছে,
বাংলাদেশ সংবিধানের অভিরক্ষককে, এটা লাইন আছে আমরা পড়াই সব সময়। বাংলাদেশের সংবিধানের 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 অভিভাবক, সংবিধানের অভিভাবক, রক্ষাকর্তা, তারপরে ব্যাখ্যাকারক, সুপ্রিম কোর্ট। হ্যাঁ, তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে এইটি কাজটা করে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সুপ্রিম কোর্ট আছে কিনা? হ্যাঁ আছে, তাহলে সুপ্রিম কোর্ট। ওকে, আচ্ছা এরপরে দেখেন পরবর্তী, সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী, সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে হবে? রাষ্ট্রপতির উপরে কেউ হবে বলেন তো? হ্যাঁ, রাষ্ট্রপতির উপরে কেউ আছে না, তাহলে অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? রাষ্ট্রপতি। ওকে, এবার দেখেন বলছে কি অ্যামিকিউস কিউরি। অ্যামিকিউস কিউরি হচ্ছে মানে হচ্ছে আদালতের বন্ধু। কিসের বন্ধু? আদালতের বন্ধু আর কি। হ্যাঁ, আদালতের বন্ধু। তাহলে দেখেন এখানে আছে কিনা ওই লাইনটা? হ্যাঁ আছে। তাহলে আদালতের উপদেষ্টা, আদালতের বিজ্ঞ, এটা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে আদালতের বন্ধু আর কি। ওকে, এবার দেখেন নেক্সট আমরা যদি লক্ষ্য করি, নিচের কোনটি প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয়? স্নায়ু কেন্দ্র, প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয়, এগুলো লাইন হুবহু বইগুলোতে দেওয়া আছে। সচি, তাহলে সচিবালয়, তাহলে কি বলা হয় বলতো? সচিবালয় বলা হয়। ঠিক আছে, তাহলে সচিবালয়। এবার দেখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা লাভ করে? শিল্পকলা একাডেমি, তাহলে শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা লাভ করে? এই শিল্পকলা একাডেমি 1974 সালে এই শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করে। হ্যাঁ, এবার দেখেন পরবর্তী, ঐতিহাসিক বর্ধমান হাউস মানে হচ্ছে বাংলা একাডেমি। হ্যাঁ, বাংলা একাডেমি এইটা 1955 সালে প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে, এটা তিনটা কয়েকটা একাডেমিতে ভাগ আছে, নজরুল মঞ্চ আছে, ঠিক আছে আর কি, অনেকগুলো ভাগ আছে। ওকে, এবার দেখেন কার্জন হল এটা প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 1904 সালে। 1904 সালে। আর আহসান মঞ্জুর সম্পর্কে জানি না। এবং শিল্পকলা একাডেমি তো বললামই 1974 সালে প্রতিষ্ঠা লাভ করা হয়। এরপরে বলছে কি কান্তজির মন্দির কোথায় অবস্থিত? কান্তজির মন্দির অবস্থিত হচ্ছে দিনাজপুরে। কোথায় অবস্থিত? দিনাজপুরে। দিনাজপুরে কান্তজির মন্দির অবস্থিত, বুঝতে পারছেন? তাহলে এটার অ্যান্সার কি হবে? দিনাজপুরে কান্তজির মন্দির। এবার দেখেন পরবর্তীতে বলছে শালবন বিহার। শালবন বিহার অবস্থিত কুমিল্লায়। তাহলে কুমিল্লার শালবন বিহার। ঠিক আছে, এইগুলো হচ্ছে শালবন বিহার অবস্থিত কুমিল্লায়। তাহলে কুমিল্লার আগের নাম হচ্ছে ময়নামতি। ময়নামতির নাম নিশ্চয়ই শুনেছেন। এই ময়নামতি কুমিল্লা অবস্থিত। শালবন বিহার, ময়নামতি এগুলো অবস্থিত। আপনার আনন্দপাল, দেবপালের নাম শুনেছেন, আনন্দপাল, আনন্দ বিহার, এগুলো কুমিল্লা অবস্থিত, বুঝতে পারছেন? এগুলো কুমিল্লা অবস্থিত। এরপরে বলছে কি বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে লোকশিল্প জাদুঘর অবস্থিত নারায়ণগঞ্জে আর কি। হ্যাঁ, নারায়ণগঞ্জের প্রশ্ন হচ্ছে কোথায়? নারায়ণগঞ্জের সোনারগাঁও। এই সোনারগাঁয়ে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা অনেকবার পরীক্ষা প্রশ্ন আসে। লোকশিল্প জাদুঘরের সাথে একটা ব্যক্তি জড়িত, সেই ব্যক্তির নাম কি? জয়নুল আবেদিন। তাহলে শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। ওকে, তাহলে শিল্পাচার্য জয়নুল আবেদিন। ওকে, ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? এবার আসেন বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত? প্রত্নতত্ত্ব জাদুঘর অবস্থিত হচ্ছে সম্ভবত মহস্থানগড়ে। প্রত্নতত্ত্ব জাদুঘর অবস্থিত, ঠিক আছে, মহস্থানগড় কুমিল্লার শিবগঞ্জের। তাহলে প্রত্নতত্ত্ব জাদুঘর অবস্থিত হচ্ছে মহস্থানগড়ে,
শিবগঞ্জে আর কি, হ্যাঁ শিবগঞ্জে অবস্থিত আর কি, তাহলে প্রত্নতত্ত্ব জাদুঘর অবস্থিত। ওকে, এরপর আসেন পরবর্তীতে সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ অবস্থিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই একটা ঘটনা, সেটা হচ্ছে এটি আমাদের যে রসায়ন বিভাগের স্যার ছিলেন, রসায়ন বিভাগের শামসুজ্জোহা, এটিএম শামসুজ্জোহা 1969 সালে 1969 সালের যে গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন আর কি এটিএম শামসুজ্জোহা। এরপরে দেখেন কি বলছে, বলছে এর স্থপতিকে, তাই না? আর সাবাস বাংলাদেশ এর স্থপতি সম্ভবত নিতুন কুণ্ড। কি হবে বলেন তো? নিতুন কুণ্ড না? একটু দেখেন তো, সবাই একটু অ্যান্সার করেন তো, কি অ্যান্সার হবে? নিতুন কুণ্ড না? ওকে, আচ্ছা এরপরে দেখেন, পরের অ্যান্সারটা একটু দেখেন। বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম সংবাদ পাঠিকার নাম কি? প্রথম সংবাদ পাঠিকা যিনি, তিনি চ্যানেল 24 এর নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। চ্যানেল চ্যানেল 24। এই চ্যানেল 24 এর প্রথম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এর হচ্ছে সংবাদ পাঠিকা করা হয়, রিপ্লেসমেন্ট করা হয়েছিল আর কি, সেটা হচ্ছে অপরাজিতা। ঠিক আছে, অপরাজিতা। তারপরে শ্যামলী, অঞ্জনা, কৃষ্ণচন্দ্র এগুলো কথা বলছে অপরাজিতা অ্যান্সার হবে। সংসপ্তক ভাস্কর্যের ভাস্কর কে? সংসপ্তক ভাস্কর্যের ভাস্কর কে? সংসপ্তক, তাহলে একটু দেখেন সংসপ্তক ভাস্কর্যের ভাস্কর কে? সংসপ্তক ভাস্কর্যটা, এটা প্রশ্ন যা আছে কোথায়, এটাই তো অনেকে জানেন না। সংসপ্তক আছে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ জাবি বলা হয় আর কি। সংসপ্তক ভাস্কর্য অবস্থিত হচ্ছে, স্থপতি হচ্ছে হামিদুজ্জামান। খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এইগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বরাবরই প্রশ্ন আসে। এবার আসেন নেক্সট কোশ্চেন আমরা যাই, 80 নম্বরে। এটা আমাদের লাস্ট কোশ্চেন, হ্যাঁ এইটাই আমাদের লাস্ট কোশ্চেন, এরপর আপনাদের সাথে ওকে। তাহলে খোয়াবনামা এই উপন্যাসটা কে লিখেছেন? খোয়াবনামা যে উপন্যাসটা আছে, এই উপন্যাসটা লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, নাম নিশ্চয়ই শুনেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর নাম নিশ্চয়ই শুনেছেন, লাল সালুর কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, লাল সালু। এই লাল সালু উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। শহীদুল্লাহ কায়সারের নাম শুনেছেন, আখতারুজ্জামান ইলিয়াসের নাম শুনেছেন। আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত উপন্যাস আছে, আর অনেকগুলো কবিতা আছে। রেইনকোট নামে একটা গল্প আছে বা কাব্য আছে, বা যেটাই বলেন না কেন, রেইনকোট, যেটা আসলে ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েদেরকে পড়ানো হয় মুক্তিযুদ্ধ বিষয়ক আর কি, হ্যাঁ রেইনকোট। এই তারপরে শওকত ওসমান আছেন, শওকত ওসমান, আজিজুল জলিলের পাশার শওকত ওসমান। এই খোয়াবনামা যে উপন্যাসটা আছে, চিলে কোঠার সেপাই, চিলে কোঠার সেপাই, এইটা হচ্ছে এই উপন্যাস হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। বুঝতে পারছেন? তাহলে আজকে মোটামুটি আমাদের অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করে ফেলছি, ঠিক আছে? তো আপনারা উপকৃত হয়েছেন কিনা আমাকে একটু বলবেন, একটু কমেন্ট করে জানাবেন না, আপনাদের ক্লাস কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমরা একটু জানতে চাই আপনাদের ক্লাস কেমন লেগেছে। আজকে ক্লাস আপনারা শেষ পর্যন্ত অনেকে ধৈর্য ধরে ছিলেন, অনেক স্টুডেন্ট আমাদের প্রথম ব্যাচে স্টুডেন্ট ক্লাস করেছে, আবার সেকেন্ড আমাদের পেইড ব্যাচে ক্লাস করেছে, তারাও আমাদের সঙ্গে ছিলেন। তাদের মধ্যে একটা মেয়ে ছিল, আমি চিনি ওকে, লাকি, নাইমা লাকি, খুবই অবিডিয়েন্ট একটা মেয়ে, ভালো মেয়ে। আচ্ছা এরপরে আলহামদুলিল্লাহ ভাইয়া চৈতি বলছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো, মেডিসিন বলছে আলহামদুলিল্লাহ ওকে। আচ্ছা কেমন হয়েছে একটু জাস্ট শুনতে চাই আপনাদের কাছে। আচ্ছা আমরা এখনই শেষ করে দেব আমাদের ক্লাসটি। সবাই ওকে একটু কমেন্ট করতেছে। আচ্ছা রিমা খাতুন বলছে আলহামদুলিল্লাহ ওকে, নাইমা লাকি বলছে উপকারী ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ওকে রিমা ওকে। চৈতি তারপরে বলছে ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ক্লাস আমাদের সাথে আবারও করবেন। আমাদের এই জব ব্যাচে ইনশাল্লাহ আপনারা আরো বেশি ফ্রি ক্লাস পাবেন। ভালো ছিল অনেক, থ্যাংক ইউ সো মাচ মুক্তা রানী সরকার, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে আবার দেখা হবে নেক্সট আরেকটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।